হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের? কাইন্ডলি একটু জানিয়ে ফেলো কমেন্টে তোমরা কে কেমন আছো, কোত্থেকে আছো। আমি ধরেই নিচ্ছি তুমি এগুলো কিচ্ছু পারো না। তুমি ক্লাস 8 পাস করে মাত্র 9-এ ভর্তি হয়েছো। এখন তুমি বহুপদী শিখতে চাও। তোমার যা কিছু শেখা লাগবে আমি শিখিয়ে দিব। একদম শুরু থেকে বলি, আমরা শুরু করব হচ্ছে বহুপদী। কি বললাম? স্টার্ট করছি বহুপদী। বহুপদী থেকে কি কি পড়বো আমরা, একদম খুঁটিনাটি বেসিক থেকে শেষ পর্যন্ত। তার আগে ওকে দেখো, বহুপদী বহুপদী করার আগে একটু ছোটবেলার কথা মনে পড়ে ফেলো। ছোটবেলায় আমরা কি করতাম? আমরা ছোটবেলায় একটা চ্যাপ্টার ছিল ধারা, সসীম ধারা, অসীম ধারা, এগুলো পড়তাম, তাই তো? কিরকম কি ধারা পড়তাম মনে করে বলো দেখি। কি কি টাইপের ধারা আমরা পড়তাম তাড়াতাড়ি বলো। দুইটা ছিল, সসীম ধারা আর অসীম ধারা। দুইটা ধারা ছিল, সসীম ধারা আর অসীম ধারা। শুরু করে ফেললাম। মনে করো একটা ধারা দেওয়া 1 2 3 4 5 6 ডট ডট ডট। এটা কি টাইপের ধারা? এটা একটা অসীম ধারা, তাই তো? যদি আমি এই ধারাটা এমনি না দিয়ে বলি এইভাবে 1 2 3 4 5 প্লাস ডট 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 দেই নেই, তার মানে কি ভ্যালু এই কয়টাই, তাহলে এটা কি একটা সসীম ধারা। দেখো এটা একটা ধারা, এটা আরেকটা ধারা, তাহলে এরা হচ্ছে গিয়ে ধারা। কি টাইপের ধারা এরা? দেখো তুমি এইটার থেকে এইটা একবারে আরো একবারে আরো একবারে সমান্তরে আছে, এক এক করে ডিফারেন্স ইকুয়াল, তার মানে এরা কি সমান্তর ধারা। সমান্তর ধারা। এখন যদি আমি বলি সমান্তর ধারা তো পড়লাম, আর একটা কি ধারা ছিল মনে আছে? একটা কি ধারা ছিল গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কিরকম? গুণোত্তর ধারা কিরকম? গুণোত্তর ধারা ধরো এরকম যে মনে করো হচ্ছে গিয়ে 2 প্লাস হচ্ছে ধরো 4 প্লাস মনে করো হচ্ছে গিয়ে আরো 2 দিয়ে গুণ দিলাম 8, আরো 2 দিয়ে 16, আরো 2 দিয়ে 32। এটা কি হলো? প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ করছে, এটা থেকে এটা 2 দিয়ে গুণ 2 দিয়ে গুণ 2 দিয়ে গুণ, তাহলে গুণোত্তর ধারা হয়, মানে বারবার গুণ করছি, তাই তো? এটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এখন মনে করো আমি এইটাকে এইভাবে লিখলাম না, মানে 2 4 8 এরকম লিখলাম না, এইভাবে লিখলাম। একই জিনিসকে এইভাবে লিখলাম 2 পাওয়ার 1 2 পাওয়ার 2 2 পাওয়ার 3 2 পাওয়ার 4 2 পাওয়ার 5। তাইলেও তো এটা গুণোত্তর ধারাই থাকে, জিনিসটা একই, প্রত্যেকটাকে 2 এর পাওয়ার আকারে সাজিয়েছি, তাহলেও তো এটা গুণোত্তর ধারাই থাকে নাকি? বলো বলো বলো। ঠিক আছে, জিনিসটা একই, তাহলেও এটা গুণোত্তর ধারা। ফিল করো জিনিসটাকে, ফিল করো। আমি তো বলেই দিলাম, মনে করছি তুমি বহুপদী বলতে কিচ্ছু ছিল না, ওই ওয়ার্ডই জীবনে শুনো নাই, ধারা তো অন্তত পক্ষে শুনেছো। এবার আসো, তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন কথা হচ্ছে আমি যদি এখানে 2 2 2 2 এগুলো না রেখে যদি ডিফারেন্ট কোনো ভ্যালু নিয়ে আসি, মনে করো 3 3 3 3 হতে পারে, 5 5 5 5 হতে পারে, যে কোনো ভ্যালু তো হতে পারে। ধরে নাও আমি হচ্ছে গিয়ে একটা চলক দিয়ে দিলাম, কি চলক? x। মনে করো আমি 2 গুলোর জায়গায় একটা x দিলাম, তাহলে কি হবে? x পাওয়ার 1 x পাওয়ার 2 x কিউব x 4 x 5। তাহলে কি এটাকে গুণোত্তর ধারা বলা যাবে? বলো বলো, গুণোত্তর ধারা বলা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? x দিয়ে গুণ দিচ্ছি, গুণোত্তর ধারার যে অন্তর মানে হচ্ছে কি তোমার অনুপাত, যেটা সাধারণ অনুপাত x, এটাকে x দিয়ে গুণ দিলে এটা, আরো x দিয়ে গুণ দিলে এটা, এটা তো ধারা, এটাও গুণোত্তর ধারা, এটা গুণোত্তর ধারা। কিন্তু মনে করো আমি হচ্ছে গিয়ে একটা কাজ করলাম, কি? প্রত্যেকটার তো সহগ হচ্ছে 1 করে, প্রত্যেকটার তো সহগ হচ্ছে 1 করে, আমি এইখানে আর 1 রাখবো না, আমি এইখানে আর 1 কে রাখবো না, নতুন কিছু নিয়ে আসবো। কি আনবো? মনে করো আমি এইভাবে দিলাম যে লাইক হচ্ছে গিয়ে তোমার 7x 8x স্কয়ার 3x কিউব 5x পাওয়ার 4 2x পাওয়ার 5। এইটা মানে প্রত্যেকটা সহগকে 1 এর বদলে ডিফারেন্ট নতুন নাম্বার দিলাম, নতুন নতুন নাম্বার নিয়ে আসলাম। এখন আমাকে বলো, এখন কি আমি চাইলে এইটাকে গুণোত্তর ধারা বলতে পারবো? বলো বলো বলো, এইটাকে কি চাইলে গুণোত্তর ধারা বলতে পারবো? কেন পারবো বা কেন পারবো না? তাড়াতাড়ি বলো। এইটাকে কি চাইলে গুণোত্তর ধারা বলতে পারবো বা সসীম ধারা বলতে পারবো কিনা? গুণোত্তর ধারা না হোক সসীম ধারা কি বলতে পারবো কিনা তাড়াতাড়ি আমাকে জানাও। ওকে, এইটাকে গুণোত্তর ধারা বলা যাচ্ছে না, এই তো বিপদে পড়লাম। তাইলে আমি এটাকে কি বলবো? গুণোত্তর ধারা কেন বলা যাচ্ছে না? দেখো এইখানে তো সমান জিনিস দিয়ে আমি গুণ দিতে পারছি না, এইটা এটার মধ্যে একটা মিল আছে, কি? এইটা x দিয়ে গুণ দিলে এইটা, এইটাকে x দিয়ে গুণ দিলে এইটা, এইটাকে x দিয়ে গুণ দিলে এইটা, এমনি নির্দিষ্ট জিনিস দিয়ে গুণ দিচ্ছে। বাট
এইটাকে কি দিয়ে গুণ করলে এটা আসবে, এটা মানে সেম জিনিস তো নাই, এটা ধারণা, সাধারণ কোনো অনুপাত নাই। দ্বিতীয়ত এগুলোর ভ্যালুগুলো এরকম না, তাহলে এটা কোনো গুরুত্ব ধারা না ভাই। গুরুত্বই কেন, কোনো ধারাই তো না, এটা ধারা নয়, কোনো ধারা এটা নয়, ধারা এটা নয়। তাহলে এটা কি, ঠিক কোন জায়গায় আমি নিতে পারি? এটাও তো কিছু একটা জিনিস। এইখানেই চলে আসে বহুপদী, এইখানেই চলে আসে বহুপদী। তাহলে একটু চিন্তা করে দেখো যে আমার এই যে জিনিসগুলো পাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে পদ, পদ না বলো, এটা এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ, তুমি তো এমনি পড়ে আসছো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তাই তো? তাইলে এখানে পদ কয়টা? 1 2 3 4 5, পাঁচটা পদ না? পাঁচটা পদ মানে কি অনেকগুলো পদ না? অনেক ওয়ার্ডটার মানে কি অন যোগ এক মানে কি এক না, এখানে কি এক না, তাহলে কি অনেকগুলো পদ বা বহু সংখ্যক পদ। বহু সংখ্যক পদকেই ছোট করে বলি বহুপদ, বা এই জিনিসটাকে বলা হয় বহুপদওয়ালা জিনিস বা বহুপদী, বুঝছো? তাহলে এটা হচ্ছে বহুপদী, মানে কি অনেকগুলো যেহেতু পদ আছে তাহলে বহুপদী। আমাকে একটু জানাও এইটা কি বহুপদী? এইটা কি বহুপদী? অনেকগুলো তো পদ আছে তাহলে এটা কি বহুপদী? ইয়েস, এটা বহুপদী। এইটা কি বহুপদী? অনেকগুলো পদ আছে, ইয়েস, তাহলে এরা হচ্ছে কি বহুপদী। দেখো এই কথাটা ক্লিয়ার আছে কিনা, তাড়াতাড়ি আগে জানাও যে কথা ক্লিয়ার আছে কিনা। ফুল ক্লিয়ার? এরপরে আসি বহুপদীর সমীকরণ। একজন বলছো সমীকরণের ধারে কাছেও আসি নাই, এই জিনিসটার নাম বহুপদী। সমীকরণ অনেক দূর কি বাছায়। দেখো এখন কথা হচ্ছে যে তাইলে কি অনেকগুলো পদ থাকলে জিনিসটা বহুপদী হয়ে যায়? এটাও তো একটা ব্যাপার যে অনেকগুলো পদ থাকলে কি জিনিসটা বহুপদী? নো, এইখানে কিছু ব্যাপার স্যাপার আছে। বহুপদী তুমি অনেকগুলো পদ দেখলেই বলতে পারবা না, বহুপদীর আলাদা সংজ্ঞা আছে বা বহুপদীর জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফলো করতে হয়। বহুপদীর ক্ষেত্রে সকল এক্স এর পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সকল এক্স এর পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম? এক্স এর পাওয়ার, সকল এক্স এর পাওয়ার হতে হবে, সকল এক্স এর পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সকল এক্স এর পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কথা বুঝছো? আসি এরপরে, তাহলে কি বললাম যে আমার কাছে খালি অনেকগুলো পদ থাকলেই চলবে না, তোমাকে এখানে চলক থাকতে হবে। প্রথমত এক্স চলক থাকা লাগবে, দ্বিতীয়ত ওই যে চলকগুলা, চলকের পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে পজিটিভ হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হওয়া যাবে না। তাহলে তাহলে মনে করো আমি তোমাকে বললাম যে কোয়েশ্চেন দিলাম নিচের কোনটি বহুপদী, নিচের কোনটি বহুপদী। মনে করো তোমাকে অপশন দেওয়া হইলো এটা 1 নাম্বার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, 2 নাম্বার এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, 3 নাম্বার এ এক্স পাওয়ার -2 প্লাস সি এক্স প্লাস ডি, 4 নাম্বার এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস ডি, 5 নাম্বার এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি এক্স পাওয়ার মাইনাস বা প্লাস 3/2 প্লাস ডি। দেখো 5টা তোমাকে রাশি দেওয়া হয়েছে, তুমি আমাকে এই লাইনটা দেখে বলো এদের মধ্যে কোনটা কোনটা বহুপদী আর কোনটা কোনটা না। কমেন্ট কেমনে করবা? যেগুলো যেগুলো বহুপদী ওগুলো নাম্বারগুলো সিরিয়ালি লিখে দিবা। আমাকে তাড়াতাড়ি জানাও আগে যে এদের মধ্যে কোনটা কোনটা বহুপদী আর কোনটা কোনটা না। একজন বলেছো এই চ্যাপ্টারটা মোটামুটি খুবই সহজ, জাস্ট 15টা মিনিট সময় দাও, দেখাচ্ছি কই যাই। দেখো অনেকেরই উত্তর সঠিক হয়েছে। আমি জাস্ট দেখবো যে এক্স এর পাওয়ার গুলা, সবগুলো এক্স এর, কিন্তু জাস্ট একটা হলে চলবে না, সবগুলো এক্স এর পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে পজিটিভ এন্ড পূর্ণ সংখ্যা। তুমি দেখো এইখানে যে এক্স গুলো আছে এদের পাওয়ার কত? 2 1 0,
210, তার মানে 0 কিন্তু অঋণাত্মক, 0 কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে ওটা হিসাব আমরা আলাদা করবো না। 210 তার মানে এটা অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা, তাহলে ইয়েস এটা বহুপদী গেল। এটার দিকে তাকাও, 319 মানে 0, x এর পাওয়ার 0, এই জন্য তো নাই, তাহলে ইয়েস এগুলো সবগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এটার দিকে তাকাও, -2, 1 আর 0, -2 আছে মানে কি ঋণাত্মক, তাহলে কি এই কথাটা মানলো? মানে নাই তো, তাহলে এইটা বহুপদী হবে না। এটার দিকে তাকাও, x স্কয়ার c বাই x আর d, c বাই x মানে কি c ইন্টু x পাওয়ার -1, যেহেতু 1 বাই x আছে, x পাওয়ার -1 মানে পাওয়ার কত মাইনাস, পাওয়ার যদি মাইনাস হয় তাহলে কি হিসাব মিললো না, অঋণাত্মক হতে হবে, মাইনাস হওয়া যাবে না। বাদ। এটার দিকে তাকাও, এইখানে এই x এর পাওয়ার আছে ভগ্নাংশ, বাট আমাকে কি হতে হবে? পূর্ণ সংখ্যা আনতে হবে, তার মানে এটাও বহুপদী নহে। ক্লিয়ার? এখন দেখো, কঠিনের দিকে তো যাবো রে বাবা, প্রথম ক্লাসে যদি কঠিন পড়াই, কঠিন গুলো পড়াইলে কোন জায়গায় যাবা? দেখো দেখো, এরপরে আসি, এরপরে স্টার্ট করি, এই পড়া তো শেষ, এখন চলে যাবো হচ্ছে গিয়ে পরবর্তী টপিক। কি জিনিস? ঘাত, মুখ্য পদ, গৌণ পদ, মুখ্য সহগ। কি জিনিস আছে? ব্যাপারটা হচ্ছে তোমার কাছে মনে করো একটা বহুপদী দেওয়া, এবিসিডি না দিয়ে কোন একটা সুন্দর বহুপদী দিয়েছে, কিরকম দেখো, মনে করো বহুপদী দিলে হচ্ছে কি এটা 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস 5x প্লাস 2, এটা হচ্ছে একটা বহুপদী, সাজায় দেয় নাই, উল্টা পাল্টা করে পাওয়ার দিয়েছে। হতেই পারে, বিশ্বাস করো এই পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন আসলে সবাই যেটা মনে করে সামনে যেটা আছে ওটার পাওয়ার নিয়ে কাজ শুরু করে। আরেকবার বলে দিচ্ছি, এলোমেলো করে দিবে, x কিউব স্কয়ার এমনি সাজাবে না, উল্টা পাল্টা করে x এর পাওয়ার দিয়ে দিবে, এইভাবে লিখবে। এখন তোমাকে বলবে এই যে বহুপদীটা আছে, ঘাত কত, মুখ্য পদ কত, গৌণ পদ কে, মুখ্য সহগ কে, এগুলা একটু চিন্তা করে দেখো, একদম সিম্পলি জাস্ট কথাগুলো শুনো, আমার কথার সাথে রিলেট করার ট্রাই করো। ঘাত মানে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার, কি বললাম? ঘাত মানে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার, ঘাত মানে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার। এখানে x আছে 2, পাওয়ার আছে 3, 1, 0, ঘাত মানে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার। কি বললাম? ঘাত মানে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কার? 3 না? এটাই হচ্ছে ঘাত, মানে x এর সর্বোচ্চ পাওয়ার। দ্বিতীয়ত মুখ্য পদ, যেই পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার ওয়ালা x থাকবে, মানে ঘাত যেই পদের x এর পাওয়ার হবে, ঘাত যেই পদের x এর পাওয়ার হবে, বা যেই পদের মধ্যে x এর পাওয়ার সর্বোচ্চ হবে, ওইটাকে বলা হবে মুখ্য পদ। তার মানে এই জিনিসটা হচ্ছে মুখ্য পদ, এই জিনিসটা হচ্ছে মুখ্য পদ। কি জিনিস মুখ্য পদ? কোনটা? যেই পদে x এর পাওয়ার হাইয়েস্ট। এরপরে আসি গৌণ পদ, যাহা মুখ্য না তাহাই গৌণ, মুখ্য যেটা না ওটাই গৌণ। তার মানে গৌণ পদ হচ্ছে গিয়ে এগুলা, এটা একটা, এইটা একটা, এইটা একটা, তিনটা আলাদা আলাদা, তিনটা আলাদা আলাদা গৌণ পদ। তাহলে বলা যায় যে গৌণ পদ কে কে আছে? গৌণ পদ বানা হচ্ছে গিয়ে মুখ্য পদ ছাড়া বাকিগুলো। ওকে, কে কে আছে তাহলে? এইটা একটা, এটা একটা, এটা একটা। বিশ্বাস করো, যদি বলে গৌণপদ লিখতে কি করে জানো? এমনি লেখেন, দেখো তুমি এমনি লেখা মনে হয়, তারপরে 0 পাই। আরে ভাই পদ জিজ্ঞেস করেছে, ধারা চেয়েছে, রাশি চেয়েছে, গৌণপদ বলেই যোগ দিয়ে দেয়। এখানে যোগ দেওয়া যাবে না তো, এখানে যোগ তো দেওয়া যাবে না, যোগ দেওয়া যাবে না। গৌণপদের সঠিক অ্যান্সার তাহলে কি? গৌণপদের এটা ভুল হবে, এটা দিলে ভুল। সঠিক অ্যান্সার হচ্ছে কি 3x স্কয়ার, 5x, 2, তিনটা আলাদা পদ, তো কমা দিবা। তুমি বহুপদী দিয়েছো কেন? গৌণপদ তো কোনো বহুপদী না, এটা পদ, এটা পদ, কথা বুঝছো? লাস্ট ওয়ান, মুখ্য সহগ। মুখ্য সহগ হচ্ছে গিয়ে মুখ্য পদের যেই সহগ, মুখ্য পদে x এর সহগ, এটাই হচ্ছে গিয়ে মুখ্য সহগ। কি বললাম? মুখ্য পদে x এর সহগ, মুখ্য পদে x এর সহগই হচ্ছে মুখ্য সহগ।
ঠিক আছে, হিসাব কি ক্লিয়ার? অল সেট। আচ্ছা এরপরে আসি, দেখো তাহলে মুখ্য পদ মুখ্য সহগের তো গেল, এখন আমরা নতুন জায়গায় যাব, নতুন জিনিস শিখবো। কি জিনিস দেখো। আচ্ছা তাহলে এইটা বুঝলাম, কোয়েশ্চেন একটু করি। মনে করো তোমাকে কোয়েশ্চেনে দেওয়া হলো যে সেম জিনিস 2x স্কয়ার 4x কিউব 5x পাওয়ার 4 প্লাস 3x প্লাস 1 বহুপদীর ঘাত মুখ্য সহগ আর গৌণপদ কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। একটা বহুপদী দেওয়া, কোয়েশ্চেন করলো বহুপদীর ঘাত মুখ্য সহগের গৌণপদ, এরা কারা? এটা হচ্ছে কোয়েশ্চেন। কি করবা? প্রথম কথা, ঘাত কি জিনিস? ঘাত কোন জায়গায়? এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ঘাত। তাহলে এখানে ঘাতের ভ্যালু কত আসবে? এই যে এক্স গুলো সবচেয়ে বেশি যেটা পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার 2 3 4 1 0, সবচেয়ে বেশি কে? 4 না? তাহলে ঘাত হবে হচ্ছে কি 4। দ্বিতীয়ত এই ঘাতকে মাত্রা বলা যায়, যদি বলে মাত্রা সেম জিনিস, যদি বলে মাত্রা সেম জিনিস, 4 একই মিন করে, জিনিস একই মিন করে। এরপরে বললো হচ্ছে মুখ্য সহগ। মুখ্য সহগকে, মুখ্য সহগ হচ্ছে যেই পদে ঘাত থাকবে ওই পদের সহগটা আর কি। তাহলে মুখ্য সহগ কত আসবে? ঘাত কোন পদে আছে? এই পদে না, এই পদের যে সহগ 5, ওটাই মুখ্য সহগ। এখন যদি বলে গৌণপদ কত, মানে মুখ্য পদ ছাড়া বাকিগুলো, মুখ্য পদকে ঘাতওয়ালা পদটা মুখ্য পদ, এইটা ছাড়া বাকি সকল পদই হচ্ছে কি গৌণপদ। তাহলে কে কে আছে? 4x কিউব কমা, কমাটা খেয়াল করিও, কমা 2x স্কয়ার কমা 3x কমা 1। দেখো বুঝতে পারছো কিনা? হিসাব ঠিক আছে? এরপরে আসি, মনে করো তোমাকে বললো 3x কিউব 4x স্কয়ার 5/x প্লাস 2 বহুপদীর ঘাত এবং গৌণপদ নির্ণয় করো। বহুপদীর ঘাত এবং গৌণপদ নির্ণয় করো। এটা আমাকে জলদি বলো, জলদি বলো, তাড়াতাড়ি জলদি বলো। তাড়াতাড়ি বলতে হবে। ওকে, এখন দেখো তোমাকে কোয়েশ্চেন করেছে এই বহুপদীর ঘাত গৌণপদ নির্ণয় করো। কথা হচ্ছে আরে ভাই এইখানে তো এক্স এর একটা পাওয়ার মাইনাস, নেগেটিভ পাওয়ার, এক্স এর পাওয়ার যদি কোনোটা ঋণাত্মক আসে, ভগ্নাংশ আসে, এটাকে বহুপদী বলা যাবে? উত্তর হবে প্রদত্ত রাশিটি বহুপদী নয়, এই রাশিটা বহুপদী নয়, সুতরাং ঘাত গৌণপদ এগুলোর প্রশ্নই আসে না। ঠিক আছে, এগুলোর প্রশ্নই কি আসে না। ওকে, আচ্ছা আমাদের বেসিক পড়া শেষ, এখন উঠবো আমরা। কি করবো? উঠবো, চলো শুরু। তোমাকে ওরা কোনো বহুপদী দিবে, কোনো বহুপদী তোমার কাছে আসলো। এখন তোমাকে যদি ওই বহুপদীটা উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে, তোমার কাছে কোনো একটা বহুপদী, এই কথাটা ভালো করে শুনিও কিন্তু, কথাটা দামি কথা, কোনো বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন পড়লে, কোনো বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন পড়লে ভাগশেষ উপপাদ্য ইউজ করার জন্য আমরা বহুপদীটা ইকুয়াল টু 0 ধরি। কিছু না বুঝলেও সমস্যা নেই, বুঝাবো। কোন বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করতে
বিশ্লেষণ করার জন্য ভাগশেষ উপপাদ্য ইউজ করতে বহুপদী ইকুয়াল 0 ধরি। বুঝছো কথা? কথা ক্লিয়ার হও। আমি একটা বহুপদী আমার কাছে দেওয়া আছে, লাইক 5x কিউব মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 2 প্লাস 2। এখন এই যে বহুপদীটা আমি চাচ্ছি ওকে উৎপাদকে বিশ্লেষণ করব, বাট আমার নর্মাল নিয়মে হচ্ছে না। আমি চাই ভাগশেষ উপপাদ্যকে ইউজ করব। সেই ক্ষেত্রে ওই বহুপদী ইকুয়াল টু 0 ধরতে হবে। মানে কি হইলো ভাই? মানে কি হইলো দেখো, মানে মনে করো আমার কাছে একটা বহুপদী আছে এরকম, এই বহুপদী আমাকে বলা হলো এই বহুপদীটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, মানে যেরকম ব্র্যাকেট ব্র্যাকেট করে করে আনো, বাট তুমি এটা করতে পারছো না। এখন তুমি হেল্প নিবা কার? তুমি ওকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য হেল্প নিবা ভাগশেষ উপপাদ্য। সেই ক্ষেত্রে এই বহুপদীটাকে 0 ধরে নিব আমরা। তখন কি করব? এই যে বহুপদীটা আছে ওকে আমরা 0 ধরবো। একটা বহুপদীকে কি ধরলাম? 0 ধরলাম, 0 বহুপদীকে ধরবো 0। এখন এই যে বহুপদীটাকে 0 ধরলাম, কি জন্য ধরলাম? কি জন্য ধরলাম? যাতে করে ওর উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হয় ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে, সেই জন্য ধরলাম। এখন যা ক্রিয়েট হলো, আলটিমেটলি এতক্ষণ পরে যেটা ক্রিয়েট হলো এটাকে বলা হয় বহুপদী সমীকরণ। এই আসলো সমীকরণ। কেন? কারণ সমান চিহ্ন আছে, এই জন্য সমীকরণ। থিমটা বুঝিও ভাই, অবজেক্টিভে যা ইচ্ছা আসতে পারে, কিচ্ছু করার নাই, অবজেক্টিভে যা ইচ্ছা আসতে পারে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এটা একটা বহুপদীর সমীকরণ। এখানে এই সমীকরণের বহুপদীর সমীকরণের ঘাত কত? তাড়াতাড়ি বলো, এই বহুপদীর সমীকরণের ঘাত কত? এক্স এর হাইয়েস্ট পাওয়ার না কত? 3। তাহলে দেখো যখন নাকি তোমার বহুপদীর সমীকরণের ঘাত আসবে 3, ঘাত যদি তোমার 3 হয় সমীকরণ কেমন হবে? লাইক হচ্ছে গিয়ে মনে করো এটাই, তখন দেখো যেহেতু 3 ঘাত, এই সমীকরণকে বলবো আমরা ত্রিঘাত সমীকরণ। ওকে, কি বলবো নাম? ত্রিঘাত সমীকরণ। যদি তোমার ঘাত হয় 2, মানে যদি ঘাত হয় 2, যদি তোমার ঘাত হয় 2 মানে হাইয়েস্ট পাওয়ারটাই 2, লাইক এইটা বাদ বাকিগুলো লিখি 4x স্কয়ার 5x প্লাস 6 ইকুয়াল 0। সেই ক্ষেত্রে যেহেতু ঘাত 2 বলবো দ্বিঘাত সমীকরণ। বুঝছো? সমীকরণ আসছে পরে, আগে বহুপদী, বহুপদীর পরে আমরা সমীকরণ নিয়ে আসছি। কেন? ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা বহুপদীটাকে 0 ধরি, এবং ওই জন্য আমি হচ্ছে কি এইসব সমীকরণ নিয়ে আসলাম। সমীকরণের কনসেপ্ট তো আগে ছিল না। আচ্ছা একটা কথা বলে দেই, বহুপদী ইকুয়াল টু 0 ধরতে হবে, মানে ইকুয়াল এই যে চিহ্নটা এইটা নিয়ে আসছে বিজ্ঞানী রবার্ট রেকর্ড। ওকে, অবজেক্টিভের জন্য কিন্তু এগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু খেয়াল করিও। বুঝছো? দুদিন পরে পরীক্ষা আসলে আকাশ থেকে পড়বা যে ভাইয়া তো এটা করে নাই, কিরে এটা কোথেকে আস? নো, দেখো দেখো এগুলো খেয়াল করো, যে তোমার একটা বহুপদীকে তুমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করবা, ওই জন্য বহুপদীর ভ্যালু 0 ধরতে হবে। এই সিস্টেম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী রবার্ট রেকর্ড। এখন এই বহুপদী ইকুয়াল টু 0 ধরলে একটা সমীকরণ পাওয়া যায়, এইটাকে বলা হয় বহুপদীর সমীকরণ। যখন তুমি বহুপদীর সমীকরণের বহুপদীটার ঘাত দেখবা 3 বলবা ওকে ত্রিঘাত সমীকরণ, ঘাত দেখলা 2 বলবা দ্বিঘাত সমীকরণ, আর যদি ঘাত দেখো 1 তখন কি জিনিসটা হবে? তখন হবে হচ্ছে কি লাইক এগুলো বাদ খালি 1টা রাখবো, 5x প্লাস 6 ইকুয়াল 0। এইটাকে বলা হয় সরল রৈখিক সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন। বুঝছো? এক ধাতিয়ার বলে না কেউ, রৈখিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। এইটাকে ত্রিঘাত দ্বিঘাতকে আলাদা সুন্দর নাম আছে, মাঝে মাঝে ওইটা দিয়েও ডাকে। তোমার হচ্ছে কি দাঁড়াও বাইনোমিয়াল বলে, রৈখিক লিনিয়ার বলে। ওকে, ত্রিঘাতটাকে হচ্ছে তোমার কোয়াড্রিলেটার বলে। ইয়া আচ্ছা, এইটাকে বাইনোমিয়ালের পাশাপাশি কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। কথা বুঝছো? একটু খেয়াল রাখিও নামগুলা। ক্লিয়ার? এখন আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করা। আজকের টপিক হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিয়ে। দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি, কেমনে কি? দেখো দ্বিঘাত সমীকরণ মানে ঘাত আসবে 2, এক্স এর হাইয়েস্ট পাওয়ার আসবে 2।
এই যে আগে কথাটা বললাম দামি কথা ছিল, বইয়ে লেখা নাই, বাংলাদেশি বইগুলো তো এটা লেখা নাই, একটু খেয়াল রাখিও। এরপরে আসি, দেখো অবজেক্টিভ দিলে যদি আকাশ থেকে পড়েছ কি জিনিস, খুব মনোযোগ দিয়ে শুনিও কথা। দ্বিঘাত সমীকরণ স্টার্ট করবো। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কেমনে কি, দ্বিঘাত সমীকরণ কেমনে কি, দ্বিঘাত সমীকরণ কেমনে কি, দ্বিঘাত সমীকরণ একটু আগে দেখে আসলাম। একটা কি দেখে আসছি একটু আগে, যেটাকে দেখে আসছি সেটা ছিল এমন যে 4x² + 5x + 6 = 0। দ্বিঘাত কেন, x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। এখন আমার সব সমীকরণ তো এরকম দিবে না, 4 5 6 এই টাইপের ভ্যালু না দিয়ে তো অন্য কোনো ভ্যালু দিতে পারে। ওদেরকে কমন বানানোর জন্য, সাধারণ করার জন্য এখানে আমি 4 5 6 এর জায়গায় ABC ইউজ করলাম। তাহলে এখানে A B C ইউজ করলে কি হবে, ax² bx c = 0। ঠিক তো, 4 5 6 এর জায়গায় আমি ABC ইউজ করলাম, ax² bx + c = 0। কথা হচ্ছে এই জায়গাতে যে আমি ABC ইউজ করলাম, এই জায়গাতে যে আমি ABC ইউজ করলাম, এখন আমাকে যদি এরকম একটা সমীকরণ দিয়ে বলে যে ভাই আপনাকে একটা সমীকরণ দিলাম, আপনি এটাকে সমাধান করেন। সমাধান করা মানে কি, মানে হচ্ছে মূল নির্ণয় করা। ভাই মূল কি গাছ নাকি শিকড়? নো, মূল মানে হচ্ছে গিয়ে এক্স এর এমন কিছু ভ্যালু যাদেরকে আমি এইখানে বসায় দিলে মানটা 0 আসবে। এক্স এর ওইসব ভ্যালুগুলোকে বলা হয় মূল বা তোমার সমাধান। তাহলে একটু আরেকবার বলছি, মূল মানে হচ্ছে এক্স এর সেই সমস্ত ভ্যালু যাদেরকে এই জায়গায় আর এই জায়গায় বসায় দিলে টোটালটার ভ্যালু আসবে 0। ওকে, এটাকে বলা হয় মূল। এখন এই টাইপের সমীকরণ গুলাকে যদি আমি বারবার অঙ্ক কোষে উৎপাদকে বিশ্লেষণ করে করতে যাই, সময় নষ্ট হয়। রবার্ট রেকর্ড যেটা করেছেন, ভাগশেষ উপপাদ্য ইউজ করতেন ভালো, কিন্তু অনেক সময় হয় যে ওটা করতে একটু কষ্ট হয়, টাইম লস হয়। তোমার ক্যালকুলেটরও কিন্তু করা যায়, ওরা প্রোগ্রাম ইউজ করে। তো আমরা এরকম প্রোগ্রামিং কোনো কিছু জানতে যাচ্ছি। কিরকম, আমি যদি বলি এই সমীকরণ থেকে ডিরেক্টলি আমাকে সমাধান এক লাইনের মধ্যে বের করে দাও, ওই জন্য একটা সূত্র শিখেছো ছোটবেলায়। কি সূত্র? সূত্রটা ছিল এরকম যে এইখান থেকে তুমি যদি মূল বা এক্স এর মান আনতে চাও, এক্স এর মান উইল বি ইকুয়াল টু হোয়াট, -b + -b² - 4ac এর রুট বাই 2a। এইটা ছিল আমার দ্বিঘাত সমীকরণের মূলের সূত্র। এই সূত্রটা কে দেন? এই সূত্র দেন বিজ্ঞানী শ্রীধর আচার্য। শ্রীধর আচার্য, বিজ্ঞানী শ্রীধর আচার্যের দেওয়া সূত্র এটা। শ্রীধর আচার্যের দেওয়া সূত্র এটা। তো বিজ্ঞানী শ্রীধর আচার্য করেন কি, এই সূত্রটা নিয়ে আসেন। ওকে, ঠিক আছে কিনা দেখো, তাড়াতাড়ি বলো। এখন এই জায়গায় একটা সুন্দর জিনিস আছে যা নাকি ডিসাইড করে মূলের প্রকৃতি কেমন হবে, মানে এক্স এর ভ্যালু গুলো কেমন আসবে, মূলদ আসবে, অমূলদ আসবে, বাস্তব, জটিল, সমান, অসমান, অনেক অনেক টাইপ। কে সেই ব্যক্তি, কে সেই জিনিসটা, সেটা হচ্ছে এই রুটের ভিতরের জিনিস। ভাই কি যে বললেন, মাথায় ঢুকলো না। ব্যাপার হচ্ছে এক্স এর যে ভ্যালুটা তুমি পাবা, এই ভ্যালুর ধরন, ভ্যালুর স্টাইল, টাইপ ডিসাইড করে হচ্ছে একজনকে, এই যে এক্স এর ভিতরের এই প্রাণীটা, ও ডিসাইড করে যে এই পুরো এক্স এর ভ্যালু কেমন হবে। পুরোটার উপর ডিপেন্ডেন্ট, বুঝছো কথা? এক্স এর পুরো ভ্যালু ওর উপর ডিপেন্ডেন্ট। ওকে, এই কারণে এইটাকে বলা যায় যে এই জিনিসটা নির্ধারণ করে দেয় এক্স এর ভ্যালু কেমন আসবে। এই জিনিসটার কারণে এক্স এর ভ্যালু বিভিন্ন রকমের আসতে পারে। এইটার বিভিন্ন মানের জন্য এক্স এর ভ্যালু বিভিন্ন রকমের আসে। মানে এই জিনিসটার ভ্যালু এক্স এর মানগুলোকে পৃথক পৃথক করে দেয়, আলাদা আলাদা করে দেয়। এক্স এর ভ্যালু কি হবে এইটা এই জিনিসটা নির্ধারণ করে, নিশ্চিত করে। এই জিনিসটার এত গুণাবলী, বুঝছো? এই কারণে এই b² - 4ac যে জিনিসটা আছে, এটা সুন্দর সুন্দর নাম আছে। কি বললাম যে লিখে ফেলি, এক্স এর মানের ধরন, এক্স এর মানের ধরন b² - 4ac এর উপর ডিপেন্ডেন্ট। b² - 4ac এর উপর ডিপেন্ডেন্ট। এই জন্য এই b² - 4ac কে একটা আলাদা মর্যাদা দেওয়া হয়। ওকে, ও ডিসাইড করে ভ্যালু কত হবে। এই মর্যাদার থেকে ওর জন্য অনেক অনেক খেতাব ভূষিত করা হয়েছে, ওর জন্য অনেক অনেক নাম আছে। আমরা কিছু নাম দেখি, চলো। কি কি নাম? এই b² - 4ac কে বলা হয় নিষ্ঠায়ক। তো প্রথমটা সবাই জানো, বাকিগুলো লিখি। পৃথায়ক বলে, তারপরে হচ্ছে কি তোমার নিশ্চয়ক, নিরূপক, পৃথায়ক। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার নিরূপক বলে,
ডিসক্রিমিন্যান্ট বলে। এই চারটা নাম দিয়ে ভূষিত করা হয় এই বি স্কোয়ার মাইনাস 4ac কে। কেন? এগুলো খেতাব ওর জন্য, কারণ কি ও হচ্ছে স্পেশাল, ওর উপর ডিপেন্ডেন্ট যে বাকিগুলোর ভ্যালু কত আসবে, পুরো এক্স এর ভ্যালু কত আসবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে নিশ্চায়ক, নিরূপক, পৃথায়ক, ডিসক্রিমিনেন্ট, এত এত নাম দিল, এত এত নাম দিল, এইটার মেইন লক্ষ্যটা কি? ও কি করে? ও হচ্ছে এগুলোকে ডিভাইড করে ফেলে বিভিন্ন রকম, এইটা বিভিন্ন রকম ভ্যালুর জন্য এক্স এর মান বিভিন্ন রকমের আসে। কি টাইপের জন্য কি আসে একটু দেখো, আমি জানি এগুলো পারো, একবার রিভাইজ দেওয়াচ্ছি। একটু পরবর্তীতে আমরা কঠিন কঠিন অঙ্কগুলোর দিকে যাবো, কঠিন কঠিন অঙ্কগুলো যখন করবো তখন এই জিনিসগুলো কাজে লাগবে। ওকে, শুরু করি, শুরু করে ফেলি। আমি একটু পানি খেয়ে নিই, দাঁড়াও। তাহলে এই নিশ্চয়ক জিনিসটা পড়লাম, এবার আসবো নিশ্চয়কের ব্যবহারে। নিশ্চয়কের ব্যবহার, নিশ্চয়ক জিনিসটা বুঝছো, নিশ্চয়ক জিনিসটা বুঝছো, নিশ্চয়কের ব্যবহার নতুন টপিক। নিশ্চয়কের কি বললাম? নিশ্চয়কের ব্যবহার। নিশ্চয়কের ব্যবহার দেখো, নিশ্চয়ক ব্যাপারটা কি? বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, একটা কথা একটু বলতে চাই, এইটা কিন্তু তুমি নিশ্চয়ক, পৃথক, নিরূপক, ডিসক্রিমিনেন্ট বলবা, বাট বারবার কি পরীক্ষার খাতায় লিখবা? নো। আরো একটা শর্টেস্ট উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেন্টের প্রথম অক্ষরটা দিয়ে তুমি লিখতে পারো। এটা একটু লিখে নাও, জেনে রাখা ভালো। একে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। ডি কোথেকে আসলো? ডিসক্রিমিনেন্ট থেকে। আচ্ছা, তোমার নিশ্চয়ক কোনটা? বি স্কয়ার মাইনাস 4ac। নিশ্চয়ক হচ্ছে কি ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমার নিশ্চয়ক। কথা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করবো, আমি কি দিয়ে? ডি দিয়ে প্রকাশ করব। ওকে, তাহলে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, কথা হচ্ছে আমার এই ডি এর ভ্যালুগুলা কিরকম হবে ওটার উপর ডিপেন্ডেন্ট হবে এক্স এর মানগুলো কিরকম আসবে। যদি এমন হয় এই বি স্কয়ার মাইনাস 4ac বা ডি এর মানটা, যদি এমন হয় যে ডি এর মানটা ইকুয়াল টু 0 আসে, তাহলে এক্স এর মান এক ধরনের হবে। ডি এর মান গ্রেটার দেন 0 হলে এক রকমের, লেস দেন 0 হলে আরেক রকমের, অনেকগুলো আসবে। কি কি টাইপের হতে পারে? সেটা হতে পারে বাস্তব, অবাস্তব, মানে জটিল, অথবা হতে পারে মূলদ, অমূলদ, আবার হইতে পারে সমান, অসমান। তো আমরা একটু দেখবো যে আমার ডি এর মানের উপর ডিপেন্ড করবে যে এক্স এর মানটা কি বাস্তব আসবে কিনা, বা মূলদ আসবে কিনা, বা সমান আসবে কিনা। ওকে, এখন শুনো, খুব মনোযোগ দিয়ে শুনিও। ডি এর মান যখন 0, তার মানে কি এই অংশটা 0 না? তাহলে কি রুট সামথিং 0, রুট ওভার 0, তার মানে কি এই অংশটা পুরোটা প্লাস মাইনাস 0 নাই হয়ে যাবে না? আলটিমেট এই বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যখন 0 হবে, তখন এই পুরোটার ভ্যালু কত আসবে? এই পুরো জিনিসটা নাই হয়ে যাবে না? এই পুরো জিনিসটা তাহলে থাকবে কত? মাইনাস বি বাই 2a, মানে একটা ভ্যালু, একটা ভ্যালু। দেখো, তোমার ডি এর মান যদি নেগেটিভ না হয় এটা বাস্তব আসবে, ডি এর মান, এটার মান নেগেটিভ না হলেই বাস্তব আসবে। কারণ কি রুটের মধ্যে, রুটের মধ্যে যদি মাইনাস আসে তাহলে অবাস্তব, আর প্লাস আসলে বাস্তব। যেহেতু রুটের মধ্যে কিচ্ছু নাই তাইলেও বাস্তব, তাহলে প্রথম হিসাব গেল বাস্তব, তো বুঝলাম। দ্বিতীয়ত কি, যেহেতু এটা নাই তাহলে তো প্লাস মাইনাসও নাই, পুরো যদি এই জিনিসটা নাই থাকে, এই পার্টটা যদি পুরোটাই না থাকে, তাহলে কি অ্যান্সার হয়? মাইনাস বি বাই 2a, মানে কি একটা ভ্যালু। অর্থাৎ দুইটা ভ্যালু আসা উচিত হইলেও একটা ভ্যালুই আসে, মানে দুইটাই সমান সমান ভ্যালু। তাহলে আমার আসলে সমান। যেহেতু তোমার সমান সমান ভ্যালু এবং রুট ওভার সামথিং নাই, রুট থাকলে হচ্ছে কি অমূলদ, রুট থাকলে অমূলদ। যেহেতু তোমার রুটটা থাকবে না, তাইলে কি হবে? মূলদ হবে। আরেকবার বলছি, রুট থাকলে অমূলদ। ছোটবেলায় পড়ে আসছো না, রুট 2 একটি অমূলদ সংখ্যা, তার মানে কি রুট থাকলে অমূলদ, যদি রুট না থাকে তাহলে মূলদ। আমার এখানে যদি 0 হয়, রুট ওভার 0 কিছু রুট টুট থাকবে, রুট তো চলে যাবে গিয়ে, রুট যেহেতু নাই তাহলে কি হবে? মূলদ হবে। কথা বুঝছো? কথা বুঝছো কিনা জানো? ওকে, ক্লিয়ার। এরপরে আসি, যদি এমন হয় ডি এর মান 0 চাইতে বড়, ডি এর মান গ্রেটার দেন 0, এটার মান গ্রেটার দেন 0, তার মানে কি রুটের ভিতরে কোনো সংখ্যা টংখ্যা থাকবে বাট ধনাত্মক। ধনাত্মক মানে কি ঋণাত্মক না, যেহেতু ঋণাত্মক না তাহলে বাস্তব। ভিতরে মাইনাস, রুটের মধ্যে মাইনাস ঢুকে না ঝামেলা, রুটের মধ্যে প্লাস আছে, তার মানে কি বাস্তব। দ্বিতীয়ত, এখন এমন হইতে পারে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ কে?
যাদেরকে রুট করলে রুট কাটা যায়, যাদেরকে রুট করলে রুট যায় গিয়ে, যেমন যেমন হচ্ছে রুট 25, 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, ওকে রুট করলে রুট চলে যায়, 5 চলে আসে। রুট ওভার 36 দিলা, 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ওর উপরে রুট থাকলে জিনিসটা 6 চলে আসে। ওকে, যাদেরকে রুট করলে রুটটা চলে যায় গিয়ে ওদেরকে বলা হয় পূর্ণবর্গ। এখন যদি এমন হয় যে ডি গ্রেটার দ্যান 0 এবং ডি পূর্ণবর্গ এবং ডি হচ্ছে কি পূর্ণবর্গ, সেই ক্ষেত্রে ডি যদি পূর্ণবর্গ হয়, সেই ক্ষেত্রে যেহেতু রুটটা চলে যাবে, তার মানে কি রুট তো থাকবে না, তার মানে হচ্ছে কি রুট তো থাকবে না, রুট তো আমার থাকবে না। রুট যদি না থাকে তাহলে কি মূলত না অমূলত? রুট নাই মানে কি মূলত। কেন? রুট টু একটি অমূলত সংখ্যা, তার মানে রুট ছাড়া একটা মূলত সংখ্যা হবে। যেহেতু তোমার ভিতরে পূর্ণবর্গ সংখ্যা মানে রুট কাটা চলে গেছে, রুট নাই, তাহলে মূলত। এরপরে আসি, রুট কাটা গেল সংখ্যা তো কোনো না কোনো একটা আছে। মনে করো ভিতরে দিলাম 4, তাহলে রুট 2 মানে রুট 4 মানে কত হবে? 2 হবে। তো তাহলে প্লাস প্লাস 2 তো থাকবে, মানে প্লাস আসবে একটা মাইনাস আসবে একটা, দুইটা তো ভ্যালু আসবে। যেহেতু প্লাস দিয়ে একটা ভ্যালু মাইনাস দিয়ে একটা ভ্যালু, অবভিয়াসলি দুটো ভ্যালু অসমান আসবে, ডিফারেন্ট দুটো ভ্যালু আসবে, মানে সমান না, বুঝছো? অসমান। এরপরে আসি, যদি এমন হয় ডি পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না, তার মানে মানে হচ্ছে গিয়ে ভিতরে তো গ্রেটার দেন 0 বাট পূর্ণবর্গ না। যেহেতু গ্রেটার দেন 0 মানে বাস্তব হবে, মানে প্রথম কথা আমার বাস্তব হবে। এরপরে পূর্ণবর্গ যেহেতু না, মনে করো হচ্ছে রুট ওভার 32, মানে কি রুট থেকে যাবে। রুট ওভার 29 মানে কি রুট কাটা যাওয়ার কোনো জায়গা নেই, রুট থাকে। রুট থাকলেই কি সেটা অমূলত সংখ্যা, পড়েই তো আসছে রুট টু একটি অমূলত, রুট থাকলে অমূলত। যেহেতু এটা পূর্ণবর্গ না, তার মানে রুটটা থাকবে, কাটা যাবে না। সেই ক্ষেত্রে রুটটা কাটা যাবে, যেহেতু যাবে না, সেই ক্ষেত্রে জিনিসটাও মূলত হবে না, অমূলত আসবে। রুট যেহেতু থেকে যাবে অমূলত। ওকে, রুট থেকে যাবে বলে অমূলত, অমূলত বলতে তাহলে মূলত না কি ক্রস। এরপরে আসি, সমান কি আসবে? এইখানে কোন একটা সংখ্যা থাকবে, প্লাস মাইনাস কাটা যাচ্ছে না, প্লাস মাইনাসও থাকবে। তাহলে প্লাস দিলে যে ভ্যালু, মাইনাস দিলে কই ভ্যালু আসবে? অবভিয়াসলি নট। তাহলে দুইটা আলাদা আলাদা ভ্যালু, তার মানে অসমান ভ্যালু, তাহলে সমান না ভ্যালু। লাস্ট ওয়ানটা কি? লাস্ট হচ্ছে কি তোমার, যদি ডি লেস দেন 0 আসে। ডি লেস দেন 0 মানে কি রুটের মধ্যে নেগেটিভ ভ্যালু, লেস দেন 0 মানে কি নেগেটিভ, রুটের মধ্যে নেগেটিভ, তার মানে কি জটিল সংখ্যা, মানে বাস্তব সংখ্যা না। প্রথম কথা বাস্তব সংখ্যা না। দ্বিতীয়ত বাস্তবের মধ্যে না মূলত অমূলত থাকে, জটিল সংখ্যাকে মূলত অমূলত আছে, এটা বলার কিছু নাই, কোনো সে নাই। সমান বা অসমান কোনটা? যেহেতু তোমার রুট ওভার মানে যেহেতু এটা লেস দেন 0, তার মানে রুট থাকুক চাই না থাকুক, আমার এই জিনিসটা কোন একটা সংখ্যা আসবে। তাহলে প্লাস মাইনাস সামথিং, তার মানে কি প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে আরেকটা, দুটো ডিফারেন্ট জিনিস, অসমান জিনিস, সেই ক্ষেত্রে সমান না মানে অসমান। এখন আমরা দুনিয়া ম্যাথ শুরু করে দিব, আমাদের আর কোনো কাজ নেই, মুছে দিলাম কিন্তু। আমরা এখন নিশ্চয়তা ব্যবহার করছিলাম, আমরা মোটামুটি দেখে ফেললাম কিছু টাইপের ম্যাথ। আমরা এখন শুরু করে দিব প্রথম টাইপ 1, সমীকরণ থেকে মূলের প্রকৃতি। এখানে লেখা আছে সমীকরণ থেকে মূলের প্রকৃতি, এখানে লেখা আছে সমীকরণ থেকে মূলের প্রকৃতি। ওকে, এই টাইপের প্রথম অঙ্ক, সমীকরণ থেকে মূলের প্রকৃতির প্রথম অঙ্ক, কোশ্চেন নাম্বার 6 এর বি। কিসের অঙ্ক? তোমাকে কোশ্চেনে বলেছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। আমি জানি সবাই পারবা, স্পিড বেড়ে গেল কিন্তু বুঝিও। সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি কেমন নির্ণয় করতে হয়? নিশ্চয়ক দিয়ে যে মূলের প্রকৃতি নির্ণয় করছো তুমি, কি কি করতে হয়? নিশ্চয়ক ব্যবহার করবা, বি স্কয়ার মাইনাস 4ac ইউজ করবা। তুমি তাহলে কি বলবা যে এখানে নিশ্চয়ক ইকুয়াল টু কত আসবে? বি স্কয়ার মাইনাস 4ac। এ বি সি হলে বি স্কয়ার মাইনাস 4ac কত? তাতে জানো আমাকে। যদি এটা এ বি সি হয়, যদি এটা এ, এটা বি, এটা সি হয়, বি স্কয়ার মাইনাস 4ac কত? 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ, দ্যাট ইজ 4, সি মানে হচ্ছে মাইনাস 1, দ্যাট ইজ 4 মাইনাস মাইনাস প্লাস 16, 20। নিশ্চয়ক আসছে 20, নিশ্চয়ক আসছে 20। এই যে দেখো দেখো 1 2 3, 3 টাইপের। কোনটা শূন্যের সমান, বড় নাকি ছোট? অবশ্যই শূন্যের চাইতে বড়, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। দ্বিতীয়ত শূন্যের চাইতে বড় হলে আবার দুইটা কেস, পূর্ণবর্গ অথবা পূর্ণবর্গ না। কোন এমন সংখ্যা আছে যাকে স্কয়ার করলে এটা আসে, বা এটাকে রুট করলে কি রুটটা কাটাকাটি যায়? যায় না, তার মানে ইহা পূর্ণবর্গ নয়। তাহলে গ্রেটার দ্যান 0 পূর্ণবর্গ না।
গ্রেটার দেন 0 পূর্ণবর্গ না, তার মানে কি বাস্তব মূলদ না, মানে অমূলদ অসমান, বাস্তব অমূলদ অসমান। সুতরাং সমীকরণের মূল বাস্তব, প্রথম কথা বাস্তব অমূলদ অসমান। কথা কি ক্লিয়ার? এই অঙ্ক সবাই পারো না? ভাইয়া কোন বই ফলো করে? ভাইয়া অলওয়েজ কেতাব স্যার ফলো করে। আর পাশাপাশি নিজস্ব জিনিসপাতি তো থাকেই। আচ্ছা ওকে, অমূলদ কেন ওটা তো এতক্ষণ ধরে বুঝিয়েছি। মানে হচ্ছে কি অমূলদ কেন বলে দিই। তুমি যদি এই জিনিসটাকে রুট করো, রুট কি কাটাকাটি যাবে? মনে করো তুমি দিলে √20, জাস্ট সাপোজ দেখাই দিই একটু। তুমি দিলে মনে করো যে এক্স এর মান হচ্ছে গিয়ে মাইনাস বি মানে প্লাস মাইনাস √20/2 এ কত হবে? এখান থেকে 2 ইন্টু, যাই হোক বাদ দাও, √20 তো আসবে, ভ্যালু কত আসবে? √20 মানে কি √5 × 4, √5 × 4, তার মানে হচ্ছে গিয়ে √5 √4, √4 মানে 2 আর এই যে √5, মানে আলটিমেটলি এই যে তোমার ভ্যালুটা আছে ও পূর্ণবর্গ না। কেন? ওকে রুট করলে এই √20টা রুট রয়ে যায়, রুট আর কাটা যায় না। রুট যেখানে থাকবে তাই অমূলদ। এটা বাস্তব সংখ্যার কাছে কিন্তু শেখানো হয়েছে যে রুট যেখানে থাকবে ওটাই হচ্ছে অমূলদ। যেহেতু এটার মধ্যে রুট দিলে রুট কাটাকাটি যাবে না, রুট থেকে যাবে, তাই এটা হচ্ছে অমূলদ। কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা কঠিন ম্যাথের দিকে যাব। এই বাচ্চা বড় আমাদের ম্যাথ কয়টা ইচ্ছা করে না, আমরা এখন ভালো অঙ্কে যাব। ভালো অঙ্ক বলতে ভয় পেও না আবার। দেখো শেষ শুরু হয়ে গেল আসল কাহিনী, আসল খেলা। একদম ভালো থেকে শুরু করি। আমরা করলাম 6 এর বি, এখন যাব 6 এর এই নাম্বারে। ভয় পাবা না। P = Q = 1 হলে, P = Q = আমার স্টাইলে আসলাম এখন এতক্ষণ পরে। আমরা এতক্ষণ ক্লাস 9 10 এর ম্যাথ করছিলাম, আমরা এখন বড় হয়ে গেছি কয়েক মিনিটের মধ্যেই। সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। এই অঙ্কতে স্টার দাও, 3টা স্টার দিবা। এটা হচ্ছে এক্স এর জন্য, 21 এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ক নম্বরে দিবে? ক নম্বরে কথা বলছো? এসএসসি 21 ব্যাচে ক নম্বরে দিবে? স্টার দিয়ে দেখো। এখন বড়দের পরে আসছি, স্কুলে পড়া শেষ করলাম কয় ঘন্টা লাগায়? বাবা 1 ঘন্টা হয়ে গেছে। দেখো দেখো দেখো, তাহলে কিসে আসলাম? তোমার হচ্ছে গিয়ে বলেছে PQ1 মানে P আর Q হচ্ছে 1 এর সমান। এইটা সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি নির্ণয় করো। সমীকরণ থেকে মূলের প্রকৃতি কি ইউজ করবো? নিশ্চয়ক ব্যবহার করবো। কেমনে? নিশ্চয়ক দরকার। আরে ভাই নিশ্চয়ক কোত্থেকে আনবো? আমার তো সমীকরণের চেহারা এরকম, আমার তো ax² + bx + c আকারে নাই, তাহলে আমি কেমনে নিশ্চয়ক বের করবো এটা থেকে? কথা হচ্ছে এটাকে আগে সিম্পল ফর্মে আনো, ax² + bx + c ওই ফর্মেটে আনো। তাহলে কি সমীকরণ আমার? আমার সমীকরণ হচ্ছে গিয়ে 1/x + 1/p - x = 1/q। এইটাকে আমার ax² + bx + c আকারে আনতে হবে। তাহলে কেমনে আনবো? তাড়াতাড়ি বলো। এইটাকে আগে শুরু করি, তাহলে কি হয় দেখো, x p - x সলভ করলে কি আসবে? উপরে p - x, উপরে প্লাস আরেকটা x 1/q। এইটা হিসাব করো, -x + x কাটা, উপরে থাকবে অনলি p, p/x p - x = 1/q। এখন দেখো কথা যেটা তুমি পাইলা, এই p এই q এর সাথে এইটা এদিকে উল্টা করে দিব, তাহলে কি হবে দেখো, px - x² = pq। তাহলে বলা যায় যে এটাকে যদি একবারে সিম্পল করে লিখি, x² - px আর হচ্ছে সবাইকে ওইদিকে ধরে ফেলা দেই প্লাস pq = 0। এইটা হচ্ছে আমার এই আজগুবির সমীকরণটার চেহারা। কিন্তু এখানে আরো সিম্পল করা যায়। কি সিম্পল করা যায়? কোশ্চেনে বলে দিয়েছে pq হচ্ছে 1 এর সমান, তাহলে এই p ও 1 এর সমান, এই q ও 1 এর সমান, সবাই হচ্ছে 1 এর সমান। 1 ধুমধাম বসায় দাও, তাহলে কি হবে? x² - x + 1 = 0। pq 1 গুণ দিলে 1 হয়। বুঝছো? কথা বুঝছো তো? কথা ক্লিয়ার আছে তো? এখন সমীকরণ হচ্ছে এটা মূলের প্রকৃতি। ছোট বাচ্চা বাচ্চাও পড়ে। তাড়াতাড়ি বলো মূলের প্রকৃতি কেমন? কমেন্ট করো, কমেন্ট। নিশ্চয়কের মান নির্ণয় করে মূলের প্রকৃতি বলবো, তাড়াতাড়ি করো দ্রুত, ফাস্ট ফাস্ট। এইটা থেকে নিশ্চয়কের মান নির্ণয় করবা, নিশ্চয়কের মান নির্ণয় করে মূলের প্রকৃতিটা দেখে দেখে বলবা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কমেন্ট কই? কমেন্ট কই?
মান অনেকে বের করেছো, কি আনছো? ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে বি স্কয়ার মাইনাস করেছে মানে -1 স্কয়ার -4 ইনটু 1 ইনটু 1। এর তাড়াতাড়ি করতে হবে, অঙ্ক নিয়ে বসে থাকলে হবে। -1 স্কয়ার মানে কি 1 -4 দ্যাট ইজ -3। ডি এর ভ্যালু নেগেটিভ, ডি এর ভ্যালু নেগেটিভ মানে কি বাস্তব নহে মানে জটিল, এবং এটার কোনো ভ্যালুই নাই, কোনো অমূলত মানে মূলত অমূলত জটিলের মধ্যে নাই, অবাস্তব এবং অসমান, জটিল বা অসমান। এইখানে ডিরেক্টলি অবাস্তব বলবো না বা জটিল, তাহলে কি? সুতরাং মূল হচ্ছে গিয়ে জটিল এন্ড অসমান। কথা ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার, সব ক্লিয়ার। অবাস্তব, অমূলত, অসমান। ওই অমূলত অংশ কেন? এইটাই তো ভাই ভুলটা করে। অমূলত তো বলবো না তুমি এইখানে, মানে যখন নাকি লেস দেন 0 এখানে কোনো জিনিস বলা যাবে না, কারণ মূলত মূলত তো অবাস্তবের জন্য না, ওটা তো বাস্তবের জন্য। তুমি যেহেতু বলেই দিলে অবাস্তব, তাহলে আবার অমূলত মূলত থেকে আসলো। বাস্তব শব্দ কি ক্লিয়ার না? বাস্তব শব্দ ক্লিয়ার রাখতে হবে তো। আমি তোমাকে কি ভিডিও দিয়ে দিব একটা, প্রথম ক্লাসে ভিডিও দেখে আমি ইউটিউবে দিয়ে দিব না পরে দিলে। বাস্তব সংখ্যা অনেক ভিতরে জিনিসপাতি আছে, এগুলো ক্লিয়ার হতে হবে। বাস্তব সংখ্যা ক্লিয়ার হতে হবে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে মূলত অমূলত হয়, জটিল সংখ্যার জন্য এরকম কিচ্ছু নাই। তাহলে তুমি যখন নাকি জটিল বলবা তখন তুমি মূলত অমূলতের প্রশ্নই তো ওঠে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল এই টাইপের লাস্ট কোয়েশ্চেন। এই টাইপের লাস্ট কোয়েশ্চেন, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, বুঝছো? 21 ব্যাচের এইচএসসি জন্য আসতে পারে, বলে দিলাম। 3টে স্টার দিয়েছে মানে বুঝিও। প্রশ্নের মধ্যে এই প্রশ্ন দেখে, বোর্ডের প্রশ্নে এই প্রশ্ন দেখে আকাশ থেকে পড়া যাবে না, দেখলেই দোয়া করবা, দেখলেই দোয়া, ধুমধাম দোয়া হবে খালি। 6 নাম্বার বলেছে 3x² + 2x + 1 = 0। এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। প্রথম কথা বুঝলাম, নির্ণয় করে তোমার উক্তিটির সত্যতা যাচাই করো, করে তোমার উক্তিটির সত্যতা যাচাই করো। কথা বুঝছো? এই একটা সমীকরণ দেওয়া থাকবে, ওখান থেকে মূলের প্রকৃতিকে নির্ণয় করবা। ইউ নো হাউ টু ডু দ্যাট। ওকে, নিশ্চয় ইউজ করবা, বের করে ফেলবা। এরপরে তুমি এখান থেকে প্রকৃতি নির্ণয় করে বলবা, জটিল, অসমান, সমান এগুলো বলবা ইচ্ছা মতো। তারপরে তোমার উক্তির সত্যতা যাচাই করবা। এইখানে এসে আটকায় বুঝেই না কি করতে হবে। দেখো, ব্যাপার হচ্ছে তুমি আগে নিশ্চয় ইউজ করে বলবা, বলার পরে এক্স এর মান বের করে দেখাই দিবা, যে দেখেন এক্স এর মান যাহা আসছে, আমিও তো একটু ওইটাই বললাম, তাহলে উক্তি সত্য। না বুঝলেও সমস্যা নাই, এখনই বলা হবে নিশ্চয়ক = কত হবে? b² মানে 2 এর স্কয়ার -4ac মানে কত? 4 - 12। তাহলে কত হয় জিনিসটা? 4 - 12 -8। হিসাব ঠিক আছে? b² -4ac, ঠিক আছে, যাই হচ্ছে। আচ্ছা, ওকে, হইল। যেহেতু লেস দেন জিরো যেহেতু, তার মানে কি অবভিয়াসলি জটিল এবং অসমান। এখন তুমি যে কথাটা বললা, মনে প্রতি নির্ণয় করলা, করে এইবার নতুন আবার কথা, তোমার উক্তির সত্যতা যাচাই করো। মানে কথা কি সত্য নাকি মিথ্যা, এইটা তুমি আমাকে প্রুফ করে দেখায় দাও। আসুন দেখি কিভাবে প্রুফ করতে হয়। আমরা যেটা করব, যে এবার বলবো আমার সমীকরণ বাস x² + 2x + 1 = 0। এখান থেকে আমি বলতে পারি x এর মান হচ্ছে গিয়ে -b ± b² করেছি, এত কিছু দেখার টাইম নেই, এটাই তো নিশ্চয়, এটা বসাই দিবা। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে, এইখানে পুরো জিনিস লেখা আবার হিসাব করে 3 লাইন লিখতেও তো তোমার 2-3 সেকেন্ড লাগে। তোমার তো 2-3 সেকেন্ডে লেখাও না, তোমার তো লেখা 15 সেকেন্ড 20 সেকেন্ড লাগায়। ওগুলো এত সময় নষ্ট করলে হবে? ডিরেক্ট ধরে -1 বসাই দিবা। কথা বুঝছো? এখানে আর কিছু করা লাগবে না। নিচে 2a 2 × 3 আসি। এবার তোমার হচ্ছে গিয়ে -2 ± √8 আর √1 -1 দুইটা পার্ট করেছি, একটা হচ্ছে 8, একটা -1, দুটো √8 এর ভিতরে। নিচে হচ্ছে গিয়ে 6, হিসাব করলে কত আসে? -2 ± √8 মানে 2√2, আর এই √1 -1 মানে i। ঠিক তো? এগুলো তো ক্লিয়ার আছে তো নাকি? /6। এখন দেখো, এখন কথা হচ্ছে এইখানে ভ্যালু কাটা আসলো, তাড়াতাড়ি জানো কি কি ভ্যালু আসলো। therefore the value of x is equal to তোমার হচ্ছে গিয়ে -1 ±√2i/3, মানে 2 দিয়ে কাটাকাটি করেছি। তাহলে দেখো x এর মান কয়টা? প্লাস প্লাস দিলে 2টা, তার মানে অসমান। সুতরাং বলা যায় যে মূলের প্রকৃতি
অসমান, মানে বাঁকের যেহেতু আই আছে জটিল এবং অসমান, সুতরাং আমার উক্তিটি সত্য ছিল, সুতরাং উক্তিটি সত্য। আমার বার্তা ইউজ করবা, ক্লিয়ার? তাড়াতাড়ি যাবা, ক্লিয়ার? এই টাইপের আর কোনো অঙ্ক নাই বই খাতা মিলে, ওটাই একটা আগে যেটা করিলাম, একটা আগে মানে এক অঙ্ক আগে সেটা ছিল কঠিন অঙ্ক, আর কিছুই নেই এখানে, সোজা সব সোজা, সবই অঙ্ক সোজা। এরপর নতুন টাইপে চলে যাব, শর্ত সাপেক্ষে কে এর মান নির্ণয়। শর্ত সাপেক্ষে কে এর মান নির্ণয়। শর্ত সাপেক্ষে কে এর মান নির্ণয় দেখা যায়। শর্ত সাপেক্ষে কে এর মান নির্ণয় কোয়েশ্চেন, কেস 1 এর জন্য তোমাকে বলে দিবে মূলগুলো সমান, তোমাকে বলে দিবে মূলগুলো সমান। কোয়েশ্চেনের মধ্যে শর্ত সাপেক্ষে তোমাকে কে এর মান নির্ণয় করতে বলবে, যেখানে তোমাকে বলে দেওয়া হবে যে মূলগুলো সমান। তুমি আমাকে তাড়াতাড়ি জানাও এইটা দেখে মূলগুলো সমান অনলি ওয়ান এন্ড অনলি কোন ক্ষেত্রে হয়। এইটা অসমান অসমান সবাই তো অসমান, খালি একটা কেসে মূলগুলো সমান আসে, একটা কেসে মূলগুলো সমান আসে। কোন কেস? যখন নাকি নিশ্চয়কের মান হয় 0, তাহলে মূলগুলো তখনই সমান হবে যখন নাকি নিশ্চয়কের মান আসবে 0। কোয়েশ্চেন কি? চলো কোয়েশ্চেন বলি। কোয়েশ্চেন কয় নাম্বারটা দিব? 7 নাম্বারটা। কি কোয়েশ্চেন সেটা? কে এর মান কত হলে, কে এর মান কত হলে, কে এর মান কত হলে পুরো জিনিস কে -1 x স্কয়ার বিয়োগ কে প্লাস 2x তারপরে প্লাস 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, বুঝছো? এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন তুমি বলতে পারো যে ভাই এইখানে তো আমার বাস্তব ভরটা আছে, তাহলে আপনি যে বললেন না খালি মূলগুলো সমান বললেন। আরে ভাই জাস্ট সমানটার দিকে তাকাবা, কারণ সমান হচ্ছে একাই 100, সমান মানে ডি ইকুয়াল 0, আর কিচ্ছু লাগে না। বাস্তবের তো এতগুলো জিনিসপাতি আছে, বাট সমান হচ্ছে কি একজনই, তাহলে সমানটা হলেই কাজ হয়ে গেছে। এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন কি করবা? তোমাকে বলা হলো যে এই ক্ষেত্রে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে কখন, কখন কোন কে এর জন্য? তাহলে কি করতে হবে? নিশ্চয়কের মান আনতে হবে 0, নিশ্চয়কের মান হবে কি 0। তাহলে তুমি লিখবা যে এখানে আমার নিশ্চয়কের ভ্যালু হচ্ছে, নিশ্চয়কের ভ্যালু কত তাড়াতাড়ি বলো, b² - 4ac, b হচ্ছে কি এইটা, c এইটা, এইটা, তাহলে b² মানে -k+2 b² - 4, এর ভ্যালু হচ্ছে কি k - 1, c এর ভ্যালু হচ্ছে কি 4। হিসাব করলে কত আসে? k² + 4k + 4 মাইনাস তো 9 হয়ে গেছে, উদাও 4 4 হচ্ছে কি 16 বিয়োগ 16k আর হচ্ছে কি তোমার -16 - 1 + 16, হিসাব করলে কত আসে? k² - 16 + 4 মানে হচ্ছে কি -12k 16 আর এটা মিলে 20। এখন কথা হচ্ছে কি মূলদ্বয় বাস্তব ও সমান তো তখনই হবে যখন নিশ্চয়কের ভ্যালুটা 0, তাই তো? তাহলে বলবা তুমি যে যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান সুতরাং নিশ্চয়ক ইকুয়াল 0। যেহেতু নিশ্চয়ক ইকুয়াল 0 এন্ড ইউ নো দ্য নিশ্চয়ক, রাইট? নিশ্চয়ক কত? নিশ্চয়ক হচ্ছে কি k² - 12x + 20, তাহলে k² - 12k - 20 না +20 +20 ইকুয়াল 0। সেই ক্ষেত্রে তুমি কি করবে? সলভ করে ফেলবা সুন্দর মতো, k² - 10k - 2k + 20 ইকুয়াল 0। ইউ নো দ্য ভ্যালু, রাইট? k মাইনাস বাইরে তুমি k কমন নিতে পারো, k - 10 - 2 কমন নাও, k - 10 ইকুয়াল 0, k - 10 আর k - 2 ইকুয়াল 0। সো ইউ নো দ্য ভ্যালু 10 and 2, রাইট? তাহলে k এর মান যখন 10 আর 2 হবে, ওই k এর মানগুলোকে এইখানে এখানে বসায় দিলে
তুমি একটা সুন্দর সমীকরণ পাবা। ওই সমীকরণ থেকে তুমি যখন মূল নির্ণয় করবা ওই মূলগুলো হবে তোমার বাস্তব এবং সমান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাড়াতাড়ি বলো, ক্লিয়ার নাকি? ওকে, এখন যেটা করাবো আধ্যাত্মিক অঙ্ক, এখন যেটা করাবো আধ্যাত্মিক ম্যাথ। এটা বুঝতে বুঝতে তোমার হচ্ছে গিয়ে জীবন পানি পানি হয়ে যাবে যদি একা একা বুঝতে চাও আর কি। আর আমি তোমাকে এমনি ম্যাথই পানি বানাই দিব, জীবন আর পানি দিব না আর কি। কেস টু দেবো, কেস টু। একটু আগে ছিল মূলগুলো সমান, এখন কেস টু তো তোমাকে সিমিলার একটা জিনিস দিবে, বাট বুঝতে ঝামেলা আছে। কি জিনিস সেটা? কেস টুতে কি জিনিস চলো দেখি। কেস টুতে হচ্ছে গিয়ে পূর্ণবর্গ রাশি বা সমীকরণ। মানে কি ভাই, এটা কি বললেন আমাকে? পূর্ণবর্গ রাশি আবার কি জিনিস, সমীকরণ আবার কি জিনিস? চলো শুরু করি। দেখো একদম সিম্পল হিসাব, আমার কাছে একটা পূর্ণবর্গ রাশি দেওয়া, আমি বুঝবো কেমনি পূর্ণবর্গ? জাস্ট সাপোজ যে তোমার কাছে একটা রাশি দেওয়া এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। বললো ভাই ও কি পূর্ণবর্গ কি না, একটু বুঝায় না বলেন আমাকে। পূর্ণবর্গ কারা? যাদেরকে নাকি স্কোয়ার ফর্মেটে আনা যায়, রুট করলে রুট 9 হয়ে যায়, মানে কি স্কোয়ার ফর্মেটে নিতে পারবো আমি। এইটা কি পূর্ণবর্গ কি না আমি কেমনে বলবো? আমি সুন্দর মতো দেখবো যে প্লাস বি বাই এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ে কিনা। ওকে, মোটামুটি দেখে বুঝতে পারছি যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2, দাঁড়াও এখানে মিলবে না তো আমি 4 দিলাম, তাহলে মিলবে 2 স্কোয়ার। ওকে, তাহলে আমি সুন্দর মতো এখানে বলে দিতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমি এখান থেকে বলি এক্স মাইনাস 2 হোল স্কয়ার, তার মানে এই রাশিটাকে আমি হোল স্কয়ার ফর্মে নিতে পারছি। তার মানে কি বলা যায় যে ইয়েস, এই রাশিটা হচ্ছে যে পূর্ণবর্গ। এখন কথা হচ্ছে যে যদি আরো ক্রিটিক্যাল কোন রাশি দেয়, আরো যদি ক্রিটিক্যাল, যেমন একটু আগে তুমি দেখলা এখানে 2 দিলে জিনিসটা মিলে না, বাট তখন আমি এটাকে খুঁজবো কোনটা দিলে মিলবে, ঝামেলা হয়ে যাবে না, বিপদে পড়বা না। ওই ঝামেলার থেকে দূর করার জন্য আমরা কি করবো, ওই যে বললাম একটু আগে, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। কিসের জন্য? উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে বহুপদীকে সমান চিহ্ন ধরি, সমান সমান 0 দেই। তার মানে আমি পূর্ণবর্গ আছে কিনা, যে উৎপাদক দুইটা এখানে x মাইনাস 2 হোল স্কয়ার মানে কি, মানে হচ্ছে কি x মাইনাস 2 আর x মাইনাস 2, এই যে এইটাকে আমি উৎপাদকে নিয়ে আসছি। এমনি করতে অনেক সময় কঠিন লাগতে পারে, সোজা করার জন্য আমি করবো কি, বহুপদীটাকে 0 ধরবো। দামি কথা ছিল, এটা বুঝতে বুঝতে তোমার জীবন যাবে কি, ম্যাথ অলিম্পিয়াড না করলে এগুলো জানবাও না। দেখো তাড়াতাড়ি, এইটার ভ্যালুটা 0 ধরতে হবে তখনই যখন একটু উৎপাদক আনতে হবে, বুঝছো? এখান থেকে কি কি করা যায় দেখো, সিম্পল হিসাব তুমি চাইলেই পারো x এর মান নির্ণয় করে ফেলতে। কি করে, ওই যে মাইনাস বি যেটা আছে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4, তারপরে হচ্ছে 1 আর 4ac বাই 2 ইন্টু 1 2a। হিসাব করলে কত আসে তাড়াতাড়ি বলো, হিসাব করলে কি আসে, মাইনাস মাইনাস প্লাস 4 প্লাস মাইনাস 16 বিয়োগ 16 দ্যাট ইজ 0 বাই 2। তার মানে 4 প্লাস মাইনাস 0 মানে তো 4 বাই 2, 2 আসবে না অনলি। দেখো ভাই, তোমার এইটা যেটা ছিল একটু আগে, এইটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত না পাওয়ার 2 না। এখন আমরা কি জানি, কোন সমীকরণ যদি দ্বিঘাত হয় মূল হয় 2টা, ত্রিঘাত হইলে পাওয়ার 3 থাকলে মূল আসবে 3টা, x এর মান আসবে 3টা, পাওয়ার 4 হলে x এর মান আসবে 4টা, তাই তো? এখন যেহেতু x এর মান 2, x এর পাওয়ার 2, তাইলে আমার সমীকরণের মূল কয়টা উচিত ছিল, 2টা না, আসছে কয়টা, অনলি একটা না। তার মানে কি বলা যায় যে এটা কি অ্যান্সার ভুল? নো, অ্যান্সার তো ঠিকই আছে, প্লাস মাইনাস 0 মানে প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একবার। তুমি যদি এখানে প্লাস নাও তাইলেও 2, মাইনাস নিলেও 2, দুইটা তুমি মূল পাচ্ছ। তুমি যদি এখানে প্লাস ইউজ করো তাইলে যে 2 পাবা, মাইনাস ইউজ করো তো 2 পাচ্ছ, দুইটা মূল। দেখো ভাই খুব মনোযোগ দিয়ে শুনিও, এই যে রাশিটা এটা কি পূর্ণবর্গ রাশি? কি পূর্ণবর্গ রাশি? তো পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে মূল আসলো সমান সমান মূল। খুব মনোযোগ দিয়ে শুনিও, যখন রাশি হয় পূর্ণবর্গ তখন মূল সমান মূল আসে। হিসাব বুঝতে পারছো? যদি রাশি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে মূল হয় সমান সমান। পূর্ণবর্গ রাশি
বা ওই রাশিকে তুমি যদি সমীকরণ বানাও, বা সমীকরণের মূল হয় সমান, মূলদ্বয় সমান আসে। এখন তুমি আমাকে জানাও মূল কখন সমান আসবে? শুধুমাত্র এই কেসে না, যখন নাকি ডি এর ভ্যালুটা 0। তার মানে পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে যেহেতু মূলদ্বয় সমান, তার মানে বলা যায় এই ক্ষেত্রে নিশ্চয়কও 0। বুঝছো কথা? পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে যেহেতু মূলদ্বয় সমান, তার মানে নিশ্চয়ক 0। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, ফিল করার ট্রাই করো, মুখস্থ করিও না। পূর্ণবর্গ রাশি হইতে হইলে তোমার অ্যান্সার যেমনি দেখতে পাচ্ছ যে সমান সমান মূল পাওয়া যায়। সমান সমান মূল তখনই আসবে যখন নিশ্চয়কের মান 0 আসবে। তার মানে তোমাকে যদি বলে দেয় পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ সমীকরণ, তখন তুমি বুঝবা ডি এর ভ্যালু 0 দিতে হবে। তখন বুঝবা ডি এর ভ্যালু 0 দিতে হবে। কেমনে, কেন, এই এতক্ষণ ধরে দেখা লাগে। এতক্ষণ কিন্তু অঙ্ক ছিল না, ফিলিংটা ছিল যে ডি এর মান 0 হইলেই কেবল এই রাশি পূর্ণবর্গ আসবে। দেখো এই জিনিস বুঝছো কিনা, ক্লিয়ার? এইবার দেখো, তার মানে তোমাকে যদি কোয়েশ্চেনে বলে পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ সমীকরণ, তুমি জাস্ট ডি এর ভ্যালুটা 0 দিয়ে দিবা। কেন? এই এতক্ষণ ধরে বললাম, বুঝে দিলাম কিন্তু। এবার আসবো ম্যাথে। এই ফিলিং গুলো ভাই রাখিও, বুঝছো? একদম সত্যি কথা বলি, যখন নাকি ভর্তি পরীক্ষা দিতে যাবা, যখন নাকি তোমার বোর্ডের প্রশ্ন ঘ সেট করবে, তখন প্রশ্ন দেখবা একটাও বইয়ের থেকে আসে নাই। তখন এই যে ভিতরের কথাগুলো, এগুলাই কাজে লাগবে, বুঝছো? প্রশ্ন কিন্তু অলওয়েজ ক সেট থেকে হয় না। আমাদের সময় ফিজিক্সের কোয়েশ্চেন খ সেট আসছিল, তাতে করে আমি হচ্ছে প্রথম 1.5 ঘন্টায় মাত্র একটা সৃজনশীল অ্যান্সার করি, বাকি 4টা সৃজনশীল অ্যান্সার করেছি 1 ঘন্টায়, অনলি শেষ 1 ঘন্টায়। এমন কোয়েশ্চেন দিয়েছে বুঝতেই পারছি না কি অ্যান্সার করবো, বুঝছো? আসলে এতটা ক্রিটিক্যাল দেয়। ওই জন্য ভিতরের খবরগুলো দেখবা, ভিতরে কি কি কেন ইউজ করছো, কেমনে আসলো, খুঁটিনাটি দেখতে হবে। বোর্ডের প্রশ্ন কিন্তু অলওয়েজ সেটা তোমাকে দিবে না, অনেক পেঁচাইতে পারে। এটা কিন্তু হয় কিন্তু তুমি অনেককেই জিজ্ঞেস করে দেখবো, সিনিয়র যারা আছে, বোর্ডের কোয়েশ্চেন খ সেট ঘ সেট এগুলো আসলে বইয়ের অঙ্ক হুবহু কমন পড়ে না, তখন ভিতরের জিনিসপাতি লাগে। ওই জন্য কষ্ট করে এগুলো শিখাচ্ছি। না আমি বলতে পারতাম যদি বলে পূর্ণবর্গ রাশি ডি ইকুয়াল টু 0 দিবা, বাট কেন? তোমার যে এখানে এটা দিয়ে দিবে, তুমি ডি ইকুয়াল টু এটা তো দিবে না, নাও তো দিতে পারে, অন্য কিছু দিতে পারে। তুমি বুঝবা কেমনে দিলে কোনটা দিব, ওই চেক করে দেখতে হবে। ওই জন্য শিখে রাখলাম যে এমনি চেক করা লাগে, বুঝছো? আসার পরে পূর্ণবর্গ রাশি বা সমীকরণ এই রিলেটেড কোয়েশ্চেন, সাথে আই নাম্বারটা তোমাকে বলবে যে, দেখিও কোশ্চেন ঝামেলা আছে, x মাইনাস বি যোগ x মাইনাস বি x মাইনাস সি যোগ x মাইনাস সি x মাইনাস এ। এই যে রাশিটা পূর্ণবর্গ হলে দেখাও যে a ইকুয়াল b ইকুয়াল সি। এই জিনিস সোজা লেগেছিল না এতক্ষণ? সত্যি করে বলো, একদম বুকে হাত রেখে সত্যি করে বলো, এই জিনিস যখন পড়ালাম মনে হচ্ছে না দূর ভাই এগুলো কি পড়ে, এগুলো নাইনেই পারি আমি। সত্যি কথা তো, নাইনে তুমি পারতা, এটা আমিও জানি, নাইনেই পারা যায়, অনেকে এটাও পড়ে, এগুলা সবাই আমি জানি। বাট ব্যাপার হচ্ছে যখন নাকি এই সমস্ত টাইপ চলে আসবে, তখন এই ভিতরের পড়াগুলো যদি খুঁটিনাটি ফিলিংসটা না থাকে না, বিপদে পড়বা। ওই জন্য 1 ঘন্টা লাগায় এগুলো বুঝিয়েছি। দরকারি নাও মনে হতে পারে, বাট পরবর্তীতে দরকার পড়ে। পরবর্তী হচ্ছে কি এই অঙ্ক, আগে তুমি তোমাকে 1 মিনিট টাইম দিলাম, চিন্তা করো যে এই অঙ্ক আসলে তুমি কি করবা। চেহারা হচ্ছে এরকম, স্কোয়ার কোনো বালাই নেই, কোনো সমীকরণ দেয়নি, কিচ্ছু দেয় নেই, খালি মনে দেখা যাবে এই জিনিস, তুমি কি করবা? তাড়াতাড়ি বলো কি করবা তুমি। দেখো ব্যাপার হচ্ছে, আমাকে যখন বলবে রাশিটা পূর্ণবর্গ, তখন কি করব? পূর্ণবর্গ রাশি বা সমীকরণ এর ডি এর মান 0 ধরবো। আগে তুমি রাশিটা নিবা, রাশিটা কোনটা? রাশি হচ্ছে গিয়ে x মাইনাস এ x মাইনাস বি যোগ x বি এক্স সি, রাইট? x সি এক্স এ। এখন এইটাকে আগে সুন্দর ফরম্যাটে, এই চেহারা রাখলে চলবে না, বহুপদী বানাইতে হবে, এক্স স্কোয়ার এক্স ধ্রুবক, ওই ফরম্যাটে নিতে হবে। কেমনে নিবা তাই বলো। এইটাকে করলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স। এইটাকে করলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস এবি।
এই জিনিসগুলো ভিতর থেকে পারতে হবে। এটাকে করলে এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বিসি, এটাকে করলে এক্স স্কোয়ার মাইনাস সি প্লাস এ এক্স প্লাস সি এ। জিনিসটাতে পেলা তুমি আর একটু শর্ট করে দেখো কি আসে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কয়টা, তিনটা, তাহলে 3x স্কোয়ার। এরপর দেখো মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ, মানে এখানে কি আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস যে এ আছে মাইনাস এ আছে এখানে একটা দুইটা, মাইনাস বি এখানে একটা দুইটা, মাইনাস সি এখানে একটা দুইটা, এ মাইনাস এ আছে দুইটা, মাইনাস বি দুইটা, মাইনাস সি দুইটা, তাহলে মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, দ্য লাস্ট ওয়ান কি কি এ বি বি সি সি এ, তাহলে প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ। কথা হচ্ছে আমরা কি জেনে আসছি একটু আগে, আমরা জেনে আসছি যে একটা রাশি থেকে যদি পূর্ণবর্গ বা উৎপাদক আকারে আনা লাগে আমরা কি করব, ইকুয়াল 0 ধরে নেব। কে আবিষ্কার করেছে, রবার্ট রেকর্ড। তাহলে যেহেতু এটাকে তোমাকে পূর্ণবর্গ বানানো লাগবে, তোমাকে সমীকরণ বানাইতে হবে, ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। তুমি লিখবা সুতরাং, তুমি লিখবা যে সুতরাং এই যে সমীকরণ 3x স্কয়ার মাইনাস 2a প্লাস বি প্লাস সি, ভিতরে ফিল করো যে তুমি সমীকরণ কেন আনলা। সমীকরণ আনার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ণবর্গ আনতে হবে। কেন পূর্ণবর্গ, পূর্ণবর্গের ক্ষেত্রে উৎপাদক আনা লাগে, উৎপাদকের জন্য সমীকরণ, তাই আমি সমীকরণ আনবো। এখন পূর্ণবর্গের জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মানে উৎপাদক, উৎপাদকের জন্য আমি কি আনবো, সমীকরণ। তাহলে লিখলাম প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল ইকুয়াল টু 0, রাইট। দেখো নিয়ে আসলাম ইকুয়েশন। এরপরে কাজ তো তুমিও পারো আমিও পারি। কি করতে হবে তাড়াতাড়ি বলো, কি করতে হবে, নিশ্চয়কের মান 0 সমান আনতে হবে। কি করতে হবে, নিশ্চয়কের মান 0 সমান আনতে হবে। নিশ্চয়ক ভাইরে ভাই এটা কি জিনিস, নিশ্চয়ক করতে আসবে, এই অঙ্কের পিছনে তো কাহিনী। এই ম্যাথ লিখে রাখো এইচএসসি এর জন্য মোস্ট 4 নম্বরে আসবে, 4 নম্বরে ফর 4 নাম্বার আসবে ভাই, এটা আসবে, বুঝছো। লেখো এই সমীকরণের নিশ্চয়ক বা দাঁড়াও, রাশিটি পূর্ণবর্গ হবে, একটু লিখে নেই। রাশিটি পূর্ণবর্গ হবে যদি এই সমীকরণের নিশ্চয়ক ইকুয়াল টু 0 হয়। কেন এতক্ষণ ধরে তোটাই বুঝিয়েছি যে নিশ্চয়কের মান 0 হলে রাশি পূর্ণবর্গ হয়। এখন আসি নিশ্চয়কের মান কত, তুমি লিখবা নিশ্চয়ক কত আছে এখানে দেখো তো দেখি, বি স্কয়ার মাইনাস করেছি না, বি এর ভ্যালু কত, মাইনাস 2 এবিসি, বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 3, সি মানে এবিসি সি এ হোল ইকুয়াল 0। যে নিশ্চয়ক ইকুয়াল 0 লিখলাম, নিশ্চয়ক ইকুয়াল 0। এইটা নিয়ে অঙ্ক পারতে হবে, এটা অঙ্কটা পারতে হবে। আসো এইখানে এসে আটকে যায়, দেখো একটু করতে পারলে 2 নাম্বার, এর পরের থেকে বাকি 2 নাম্বার, বুঝছো। তুমি যদি কোনো কারণে একটু লিখে শেষ করে দিয়ে আসো তোমাকে 2 নাম্বার দেবে, বাকি দুটোর জন্য আলাদা 2 নাম্বার, বুঝছো। ওইটা বোর্ডে এবং ভর্তি পরীক্ষা 2 জায়গাতেই, ওকে। কলেজে দেয় না, কলেজে হচ্ছে তুমি অর্ধেক রাখলে 0 দিয়ে দেয়, অর্ধেক করলে 0, বাট বোর্ডে নাম্বার আছে, বোর্ডে প্রত্যেক লাইনের জন্য নাম্বার। তুমি যে এই পর্যন্ত যদি রাখো, যে এই পর্যন্ত যদি লিখতে পারো 1 নাম্বার দিবে। তারপর নীলকালিতে কথা যদি লিখো যে এই রাশি তখনই পূর্ণবর্গ হবে যখন নাকি এই সমীকরণের নিশ্চয়ক 0, এই যে ওই কথা তুমি জানো বুঝতে পারো, ওই জন্য 1 নাম্বার, এই যে এই 1 নাম্বার, বাকি এইটার সলভে 1 নাম্বার, শেষের লাইনে 1 নাম্বার, বুঝছো। দেখাই দেই, এবং এটা সত্য, আমি এটাকে জানতাম না, ওইভাবে বুঝতাম না আর কি। আমার মনে আছে যে বললাম যে আমার একবার পরীক্ষা দিয়েছি, ওই যে ফিজিক্স পরীক্ষা কঠিন প্রশ্ন যেটা হইলো, ওইখানে হচ্ছে তোমার যে বললামই তো শেষ 1 ঘন্টা 4টা সিচুয়েশন অ্যান্সার করেছি, এবং আমি হচ্ছে কি খুব একটা শিওর না অ্যান্সার মিললো কি মিললো না আমি জানি না, কারণ অনেক কঠিন প্রশ্ন ছিল। বইয়ের একটা অঙ্ক যদি হুবহু পড়তো, মানে টাইপও কমন পড়ে নাই, পুরো ভিতরে ডিপ ফিলিংস ছাড়া অঙ্ক পড়াই যাবে না। এবং ওইটা ছিল আমার এইচএসসির সায়েন্সের প্রথম পরীক্ষা, কথা বুঝছো, সায়েন্সের প্রথম পরীক্ষা, মানে আগে ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি, এরপরে ম্যাথ মনে হয়েছিল যতগুলো মনে পড়ে। তো ফিজিক্স ফার্স্ট পেপারের পরীক্ষা ওইটা, এত কঠিন প্রশ্ন প্রথম সায়েন্সের পরীক্ষা দিচ্ছি এইচএসসিতে, সায়েন্সের সাবজেক্ট গুলো আর কি, ভয় পেয়ে গেছি লিটারালি। তো আমি পরীক্ষা দিয়ে শেষ করে দেখলাম আমার হচ্ছে 88 অ্যান্সার বন্ধুদের সাথে মিলে, 88 মার্কসের অ্যান্সার আমার বন্ধু বান্ধবের সাথে মিলেছে, এসব মিলে। তাহলে এখন আমাদের আগের বার যেটা হয়েছিল যে যদি তোমার মোট সায়েন্সের যে 3টা সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 200 করে, 600-এর মধ্যে যদি 540 মানে এভারেজে 90 করে না পাও, বইটা পরীক্ষা দিতে দেয় না।
আমি দেখলাম আমার সায়েন্সের সাবজেক্ট প্রথম যেটা ওইটারই আমার নাম্বার আমি অ্যান্সারই করেছি হচ্ছে 88। আমি দেখলাম আমার অ্যান্সারই সঠিক হয়েছে 88, 90 পাইতে হবে আমার তো মানে মাথায় হাত। পরবর্তীতে যখন নাকি রেজাল্ট দিল দেখলাম 91 পেয়েছি। বুঝো কথা, আমার অ্যান্সার সঠিক হয়েছে 88 বাট নাম্বার পেয়েছি 91। 3 নাম্বার কোত্থেকে আসলো? ব্যাপার হচ্ছে আমি এই অর্ধেক অর্ধেক করলেও যে নাম্বার দেয় এটা ক্লিয়ার ছিলাম না বা জানতাম না। আমার শেষমেশ উত্তর মিলেছে 88, বাট কোনো কোনো অঙ্ক আছে অর্ধেক হয়েছে বাকি অর্ধেক হয় নাই, ওগুলোর ওই 1 2 করতে করতে 3 নাম্বার এক্সট্রা। বুঝছো কথা? ব্যাপারটা এরকম আর কি, যে তোমাকে বোর্ডের ক্ষেত্রে অর্ধেক অর্ধেক করলে ওটুকু নাম্বার আছে। যেমন বললামই তো, এই যে নীল কালি পর্যন্ত 1 নাম্বার, এই নীল কালি লিখলে আর 1 নাম্বার, এর পরে গুলো লিখলে আবার 1 নাম্বার, শেষ লাইনে আর 1 নাম্বার। আসো এর পরে গুলো লিখে 1 নাম্বার কামাই। কি হবে? -2 এর হোল স্কয়ার দ্যাট ইজ 4 ভাগ এইটার হোল স্কয়ার, তার মানে কত? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যোগ তোমার হচ্ছে কি 2 ইনটু ab bc ca। ওকে, লাস্ট ওয়ান -12 এন্ড এটা কত? ab bc ca ইকুয়াল 0। সব ঠিক আছে না? এখন এখন কথা হচ্ছে যে এইবার এইটার মধ্যে তোমরা কে কি লিখো? 91 ফিজিক্স আপনারা কি রোবট? সেকেন্ড পেপারে প্রশ্ন সোজা হয়েছিল 98 মনে হয় পেয়েছিলাম, 98 না 96 জানি, বাদ দাও ওগুলো দিয়ে কিছু আসে না পৃথিবীতে। বললাম তো এইচএসসি নাম্বার দিয়ে তোমার মানে কিছুই করতে পারবা না, এটাই আসল কথা। বুঝছো? দেখো 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 দেখো, এইটা হচ্ছে তোমার 0 আসলো। এখন এটা নিয়ে হিসাব শুরু করে দিব। কি হিসাব? দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে এক কাজ করতে পারো। কি কাজ? 4 এখানে 12 না, 4 কমন নিয়ে নাও, তাহলে কি হবে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা হিসাব করলে +2 ইনটু ab bc ca। এখান থেকে যেহেতু 4 কমন নিয়ে ফেলেছো তাহলে একটা 3 রয়ে যাবে, -3 এই জিনিসটা ab bc ca হোল ইকুয়াল 0। ওকে, হোল ইকুয়াল 0। এইবার দেখো আমার 4 তো 4 বা 4 ওই সাইডে 0 টা কাটাকাটি হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই তো। আমি বছর থেকে 4 দিয়ে ভাগ দিলাম, সমস্যা নেই। থাকবে কত? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো দুইটা ছিল এই জিনিস বিয়োগ 3টা এই জিনিস, মানে দুইটা ছিল 3টা দিয়ে দিতে হয়েছে, মানে কি একটা ধান নিয়ে দিতে হলো, মানে মাইনাস পর্যায়ে আছে। তাহলে -ab bc ca। এই এখন আমাকে বলো এটা ফর্মুলা কি? এইটা ক্লাস 9 10 এর উদাহরণ 13 নাম্বারটা ছিল, তাড়াতাড়ি বলো এটা ফর্মুলা কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ফর্মুলা ছিল, ফর্মুলা তাড়াতাড়ি বলো। ফর্মুলা হচ্ছে কি, এটা একদম খাতার মার্জিনের উপরে লিখবা এই জিনিসটা, খাতার মার্জিনের উপরে, যাতে করে পৃষ্ঠা উঠে দেখলে হঠাৎ তো চোখে পড়ে। বুঝছো? খাতার মধ্যে তো অনেক কিছু থাকবে, হচ্ছে স্পেশাল ফর্মুলা খাতার মার্জিনের উপরে লিখবা অলওয়েজ। আমার টেকনিক এটা আর কি, -ab bc ca, এটার ভ্যালু হচ্ছে কি হাফ অফ a মাইনাস b হোল স্কয়ার যোগ b মাইনাস c হোল স্কয়ার যোগ c মাইনাস a হোল স্কয়ার। বুঝছো? এটার জায়গায় লেখা যায়, তাইলে আমি কি করবো? এটার জায়গায় শুধু মতো লিখে দিব হাফ অফ a মাইনাস b হোল স্কয়ার যোগ b মাইনাস c হোল স্কয়ার যোগ c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল 0। এই হাফ both সাইড দিয়ে both সাইডে ভাগ করে দিলাম, তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার যোগ b মাইনাস c হোল স্কয়ার যোগ c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল 0। দেখো তিনটা জিনিস, তিনটা স্কয়ার রাশি, বর্গ রাশি, তিনটা বর্গ রাশির যোগফল যদি 0 হয় তার মানে কি প্রত্যেকে 0 সমান না? বলো, এইটার স্কয়ার এটার স্কয়ার এটার স্কয়ার যোগ করলে যদি 0 হয় তার মানে কি এরা প্রত্যেকে বর্গের প্রত্যেকে 0 সমান হবে। এই লাইনটা না লিখলেও চলবে, স্কুলে তো লিখতাই, এখন আর লেখা লাগবে না, বড় হয়ে গেছে তো। লিখবা সুতরাং a মাইনাস b ইকুয়াল 0, b মাইনাস c ইকুয়াল 0, c মাইনাস a ইকুয়াল 0। দ্যাট ইজ a ইকুয়াল b, b ইকুয়াল c, c ইকুয়াল a। থিওরিটিক্যালি ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি এই দুটো কাজ হয়ে যায়। মানে কি a হচ্ছে কি b এর সমান, আবার এই b হচ্ছে কি c এর সমান। লিখলা পারা যাবে? তাড়াতাড়ি বলো। আমি মনে হয় এক্স দেই নাকি? লাগেও তো না। ক্লিয়ার? ঠিক আছে। এইটাই তাহলে a ইকুয়াল টু
টু বি ইকুয়াল টু সি হলে এই জিনিস পূর্ণবর্গ হয়ে যাবে। বুঝছো কথা? তাহলে নিশ্চয়ক যখন 0 তখন হচ্ছে এবিসি, যেহেতু এবিসি সমান হলে নিশ্চয়ক 0 হয়, তাইলে বলা যায় যে নিশ্চয়ক যেহেতু 0 তাহলে রাশি পূর্ণবর্গ, ঘুরায় বললে এবিসি হইলে এই রাশি পূর্ণবর্গ। শেষ। সুম্মা আমিন। আরেকটা অঙ্ক বাকি আছে, লাস্ট ম্যাথ আজকে, কেস 3। কেস 3 ঝামেলা আছে, আধ্যাত্মিক অঙ্ক। কেস 3টা আছে আধ্যাত্মিক, ওটা বুঝতে বুঝতে জীবন পানি হয়ে যাবে, তারপরে বুঝবো না মনে হয় যদি একা একা করতে যাও আর কি। ও পানি খেয়ে যাও। এই হচ্ছে কি 3 নাম্বারটা, মূলদয় জটিল বা বাস্তব হবে না। মূলদয় জটিল বা বাস্তব হতে পারে না। শোনো, জটিল মানে তো জটিল, অথবা বাস্তব হতে পারে না মানে ওটাও জটিল। তোমাকে জটিলের সংজ্ঞা দুইভাবে দিবে, জটিল বার্তাকে হয় জটিল বলে দিবে, মাঝে মাঝে বলে মূলদয় বাস্তব হতে পারে না মানে ওটাও জটিল। বুঝছো? বাস্তব না মানে কি অবাস্তব, ভেরি জটিল, ব্যাপারটা অমনি বলবে আর কি, ঘুরে বাসা এগুলো করে। আচ্ছা, এখন যে অঙ্কটা করাবো মেডিকেলের প্রশ্নগুলো ছবনে হয়, দেখাইলে বুঝবা। কোনটা করাবো? সাথে সি নাম্বার অঙ্ক। দেখাও যে a ইকুয়াল বি না হলে, দেখাও যে a ইকুয়াল বি না হলে 2x স্কয়ার মাইনাস 2a প্লাস বি x প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। ভাই এই যে কঠিন অঙ্কগুলো করাচ্ছি না, এগুলো বাদ দিয়ে যাও না। বুঝছো? তোমাকে যে যাই করক না কেন, এসি আহমেদ স্যারের বই যাই থাকুক না কেন, কেতাব স্যার করবা এবং এই টাইপের ম্যাথগুলো করবা, এগুলো লাগে, কাজে লাগে, পরে আসলে হাই হুতাশ করা যাবে না। এই জন্য ভিতরের অঙ্কগুলো করবা। বলে দিলাম এইচএসসি 21 এর প্রশ্ন কঠিন হইতেই পারে, অস্বাভাবিক কিচ্ছু না। এই ম্যাথগুলো অবশ্যই করিও ভাই, ম্যাথগুলো করিও, কঠিন হোক তারপরেও করবা, কঠিন জিনিস করলে তো লাভ পাবা। বুঝছো? এগুলো একটু করবা প্লিজ। ওকে, অঙ্কের দিকে তাকায় দেখো, অঙ্ক হচ্ছে মাথার উপর দিয়ে যায়। বলেছে এ সমান বি না হলে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে না মানে অবাস্তব হবে। এইখানেও না, এইখানেও না, না না কাটা, তাহলে কি হয়? a ইকুয়াল বি হলে সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে। দেখো এ কোশ্চেনে বলেছে a সমান বি না হলে মূলগুলো বাস্তব হতে পারবে না। আমি যদি এই না না কেটে দেই তাহলে কি হবে? a সমান বি হলে মূলগুলো বাস্তব হবে, ঠিক তো? তার মানে এইখানে তোমাকে ঘুরায় বলেছে যে দেখায় দাও এই মূলগুলো বাস্তব হবে তখনই যখন নাকি a সমান বি। কোয়েশ্চেন পড়ে আগে কোয়েশ্চেনটা বুঝো, যে আমাকে বলেছে a ইকুয়াল বি না হলে মূলগুলো বাস্তব হতে পারে না। এইবার না না কেটে দিলাম। এখন দেখো a ইকুয়াল বি হলে মূলগুলো বাস্তব হতে পারে, তার মানে ঘুরে বললি মূলগুলো বাস্তব হবে যদি a ইকুয়াল বি হয়। তার মানে তুমি দেখবা মূলগুলোকে বাস্তব বানাইতে হবে, এরপরে আসবা a ইকুয়াল বি। এইখানেই শেষ না, অঙ্কের মাঝখানে আবার কাহিনী আছে, ওইটা ডিপ ফিলিংস ছাড়া অঙ্কের মাঝখানে বুঝবা না। আধ্যাত্মিক অঙ্ক এটা, যে মূলগুলো বাস্তব হবে তখনই যখন নাকি a ইকুয়াল বি হবে। বুঝছো কথা? এখন আসি, কি হচ্ছে বাস্তব হতে হবে, তার মানে নিশ্চয়ক আনতে হবে। নিশ্চয়ক তুমি বলবা যে নিশ্চয়ক ইকুয়াল কত? বি স্কয়ার মাইনাস করেছি না, বি মানে কত? মাইনাস 2a প্লাস বি, বি স্কয়ার মাইনাস 4, a এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু হচ্ছে কি এইটা। এই জিনিসটা একটু ক্যালকুলেট করে ফেলে কত আসে? 4 মানে 2 স্কয়ার মানে 4, a প্লাস বি মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো? এরপরে 4 দুগুণা 8, a স্কয়ার প্লাস বি স্কয়ার একসাথে করে ফেলি, তাহলে কি হয় দেখো দেখি। 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার, আরো একসাথে করো, কি হবে দেখো দেখি।
মাইনাস তোমার 4a² মাইনাস 8a² মানে 4a², 8ab তো 8ab প্লাস 8ab, and the last one is 4b² minus 8b² minus 4b². You can take minus 4 as a common, তাহলে আসবে a² minus 2ab plus b². The whole value becomes minus 4 into a minus b whole square. এখন দেখো এইটা হচ্ছে নিশ্চয়কের মান, সুন্দর করলে এটা আসে। এখন আমাকে করতে হবে যে দেখা দিতে হবে মূলগুলো বাস্তব হবে যখন নাকি a ইকুয়াল b। মূলগুলো বাস্তব কখন হবে? যখন নাকি নিশ্চয়কের মানটা পজিটিভ। তুমি আমাকে বুদ্ধি করে বলো এই নিশ্চয়কের ভ্যালুটা লেখাই আছে মাইনাস 4 into a minus b, মাইনাস 4a minus b, তাহলে তো নিশ্চয়কের চেহারার মধ্যেই মাইনাস, ওর চেহারার মধ্যেই লেখা আছে ও আসামি। তাহলে তুমি কেমনে ভালো মানুষ বলো? আমাকে একটু জানাও, ওর চেহারার মধ্যে দেওয়া মাইনাস, তাহলে ভালো মানুষ কেমনে বলবো তুমি ওকে? কেমনে সম্ভব এটা? একটা মাধ্যমে সম্ভব, ওকে যদি সরাই দেওয়া হয় দুনিয়া থেকে, কেউ মারা গেলে সবাই বলে লোকটা বেশ ভালো ছিল, আসামিকে ওইটাই বলে। ওটা এরকম, তাহলে ওকে সরাই করতে হবে, নাই বানাই দিতে হবে। ভালো করে খেয়াল করো, আমার দেখাইতে হবে মূলগুলো বাস্তব, মানে নিশ্চয় পজিটিভ আনতে হবে। নিশ্চয় পজিটিভ হলে তো মূলগুলো বাস্তব হয়, কিন্তু ওর নিশ্চয়কের মধ্যে চেহারার আগেই লেখা হচ্ছে মাইনাস, তাহলে এটা তো আগের থেকেই মাইনাস চলে আসবে। অবাস্তব অবাস্তব লাগে, কিন্তু আমাকে এটা বাস্তব প্রমাণ করতেই হবে। মূলগুলো তো তখনই বাস্তব হবে যখন নাকি নিশ্চয়টা পজিটিভ। তাহলে এটা পজিটিভ কেটে বানাবো, এটা নেগেটিভ দেওয়া। আমি করবো কি সরাই দিব দুনিয়ার থেকে, কি করবো ওকে আমি 0 দিয়ে গুণ দিব, 0 দিয়ে। মানে দেখো মাইনাস 4 এর ভ্যালু তো ধ্রুবক, এটা তো ফিক্স। আমি যদি মাইনাস 4 কে 0 দিয়ে গুণ দিতে পারি, তাহলে তো মাইনাস 4 ইন্টু 0 যদি 0 হয়ে যায়, মাইনাস চিহ্ন থাকে না, মাইনাস চিহ্ন সরে গেল। মাইনাস চিহ্ন সরানোর জন্য আমি a মাইনাস b হোল স্কয়ারকে 0 ধরবো। আরেকবার বলি কথাটা, যে মূলগুলো বাস্তব হবে যদি, মূলগুলো বাস্তব হবে যদি নিশ্চয়ক লেস দেন 0 না হয়, মানে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, তাই তো? বা মাইনাস 4 a মাইনাস b হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়াল 0 হয়। এইটা তখনই সম্ভব হবে যখন নাকি a মাইনাস b হোল স্কয়ার এর ভ্যালুটা 0। এটা তখনই সম্ভব যখন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। কারণ কি? কারণ এইখানে 0 দিয়ে গুণ দিলে এটা 0 সমান হবে। আদারওয়াইজ একটা স্কয়ার রাশি মানেই পজিটিভ, পজিটিভ কে মাইনাস দিয়ে গুণ দিলে এটা মাইনাসই থাকবে। ইট ক্যান নেভার বি গ্রেটার দ্যান 0, রাইট? দ্যাটস ওয়াই তোমাকে এটার ভ্যালুটা অলওয়েজ 0 ধরতেই হবে। তাহলে আমি ধরে নিলাম এটা ভ্যালুটা 0। এখন তুমি এখান থেকে ইজিলি করতে পারো যে বচ্চাকে রুট করে দিলে a মাইনাস b প্লাস মাইনাস 0 মানে 0, দ্যাট ইজ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a ইকুয়াল b, রাইট? তাহলে বলা যায় মূলগুলো বাস্তব হবে যদি a ইকুয়াল b হয়। তার মানে কি? মূলগুলো দাঁড়াও, a ইকুয়াল b হলে মূলগুলো বাস্তব হবে। মূলগুলো বাস্তব, a ইকুয়াল b হলে মূলগুলো বাস্তব, তাহলে না হলে কি বাস্তব না? কোশ্চেন। সুতরাং a ইকুয়াল b না হলে সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, শেষ আজকের মতো। ওকে, আচ্ছা একজন বলেছো মেডিকেলে হায়ার ম্যাথ, না ওটা না, ওটা না, মানে মেডিকেলের প্রশ্নের ভাষাগুলো একটু ঘুরানো থাকে এইভাবে। ওইটা বলতে যাচ্ছি যে মানে একটা জিনিস এটা ভাষা তুমি দেখো না, না না কাটতে হয়, অনেক জিনিস আছে যে নিচের কোনটি সত্য হলে উক্তিটি মিথ্যা হবে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছো? মানে অনেক প্যাচ করে, প্রশ্নের মধ্যে প্যাচ করে, কারণ মুখস্থ তো জিনিস আছে। এখন দেখে যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি ঠিক আছে কিনা, ওকে অ্যানালাইসিস করতে পারে কিনা। এখন বড় বড় অঙ্ক দিতে পারবে না, সেই ক্ষেত্রে মনে করা বলে যে নিচের কোনটি সত্য হলে উক্তিটি মিথ্যা হবে, মানে ঘুরায়। এটা মানে যেটা a ইকুয়াল b না হলে মূলগুলো বাস্তব না, মানে তুমি নানা কাটতে পারো, a ইকুয়াল b হলে মূলগুলো বাস্তব, এই টাইপের প্যাচ করে, ভাষাগত প্যাচ। ওকে, ভাষাগত প্যাচ দেয় মেডিকেলের প্রশ্নে। মেডিকেলের প্রশ্ন অনেক কঠিন আমার কাছে মনে হয়। একজন জিজ্ঞেস করেছে যে মেডিকেলের প্রশ্ন কি ম্যাথ থেকে ইজি? কঠিনই তো বলবো, ইঞ্জিনিয়াররা মেডিকেল থেকে কঠিন বলবে, মেডিকেল ইঞ্জিনিয়ার থেকে কঠিন বলবে, এটা তো স্বাভাবিক।
দোয়া করিও ভাই, দোয়া করিও, দোয়া ছাড়া আর কিছু নাই, চাই না, দোয়া করলেই হবে। গলা বসে গেছে, সকাল থেকে ক্লাস নিচ্ছি বুঝছো, সকাল থেকে ক্লাস নিচ্ছি। ইউটিউবে কি আর ক্লাস দিবেন না? একদম সিম্পল কথা বলি, আমার খুব সম্ভবত নেক্সট মান্থে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা আর কি। এখন আমি যদি ইউটিউবের ক্লাস নিয়ে পড়ে যাই, ওই পরীক্ষা যদি খারাপ হয় বুঝবানে, ওই জন্য হচ্ছে আপাতত ওইটার দিকেই ফোকাস করছি। তোমাদের যেহেতু দরকার আমি ক্লাস কিছু নিয়ে দিলাম, বাট এদিকে যদি আমার পরীক্ষা পিছায় যায়, ইউটিউব কেন আরো কোনো টিউবে ক্লাস দিয়ে, মানে ক্লাস দেওয়া আমার সমস্যা নেই আর কি কোনো। ওকে, কোনো কিছু জিজ্ঞাসা আছে? এক্সামের কোয়েশ্চেন দেখলে প্যারালাইসিস রোগী মনে হয় নিজেকে। টেস্ট পেপার ভাই, টেস্ট পেপার সলভ করবা। আমার যখন বউবদিন লেকচারটা শেষ হয়ে যাবে, টেস্ট পেপার হাতে নিয়ে বসবা, প্রশ্ন দেখে পৃষ্ঠাগুলো উল্টায় খাতার মধ্যে লিখবা, নোট শেয়ার করবা, কিন্তু অবভিয়াসলি নোট শেয়ার করবা। খাতা পৃষ্ঠাগুলো উল্টায় দেখবা যে কোন প্রশ্নের সাথে আমার টাইপ, কোন টাইপের সাথে প্রশ্ন মিলে। ওই টাইপের যে দেখো যে কথাগুলো তুমি লিখবা, জটিল মানে কি D<0, বাস্তব মানে কি D>0, অমনে আসবা। গুড বাই, ভালো থাকো আমার জন্য, ভালো থাকো নাকি দোয়া করো আমার জন্য, যাই হোক, সি ইউ।